সবার আগে হচ্ছে আমাদের লাস্ট জয়েন হয়েছে। এখন ওই স্টুডেন্ট ওকে দিয়েই পড়ানো শুরু করি। ওয়ালাইকুম আসসালাম আপু। ওদেরকে স্টুডেন্ট গ্রুপে বলে দেওয়া হইছে না? আমার এখানে নেটওয়ার্কের জন্য মনে হয় ঘোলা। এমনিতে কি ঘোলা? আমার এখানে কেন দেখাচ্ছে না? ও হ্যাঁ, একজন জয়েন হয়েছে। একজনের জন্য তো ক্লাস শুরু করতে পারব না। শুরু করলে আবার পেছনে টানতে হবে না? নাকি শুরু করে দিব? ওকে। আচ্ছা, যারা জয়েন হয়েছে আমার সাউন্ড ক্লিয়ার? শুনতে পাচ্ছ? আচ্ছা, শিফা লিখেছো জি ক্লিয়ার। আচ্ছা, তোমরা একটু সবাই জয়েন হবার পর আজকে একটু ক্যামেরাটা অন করো তো তোমাদেরকে দেখব। কে স্টুডেন্ট আছো তোমাদেরকে একটু দেখি। সবাই জয়েন হবার পর আজকে একটু হচ্ছে ক্যামেরা অন করো। আমার এখানে দুনিয়ার ঘোলা দেখা যাচ্ছে। কিছু দেখতেই পাচ্ছি না। সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাহলে ক্লাসটা শুরু করতে পারি। দাও, তুমি হ্যাঁ না করলা কেন? ভিডিও অফ করো। আর এখানে ক্যামেরা কি অফ? আচ্ছা, কারা জয়েন হয়েছো? আচ্ছা, জয়েন হবার পর একটা করে হচ্ছে কমেন্ট করো। তাহলে বুঝতে পারবো যে তোমরা আছো। আচ্ছা, ফাহিম আর মামুন লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তাহলে ক্লাসটা শুরু করব কিভাবে? আর তোমাদের যদি হচ্ছে জুমে জয়েন হতে যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে গ্রুপে জানায় দাও। ঠিক আছে? ওরা হচ্ছে তোমাদেরকে সাহায্য করে দিবে। কারো কি সমস্যা হচ্ছে জুমে জয়েন হতে?
6 জন জয়েন হয়েছে। শুরু করব? আচ্ছা, তোমরা যারা, যারা আছো আমার হচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার জানাবা একটু। তাহলে হচ্ছে এখনই ক্লাসটা শুরু করে দেব। আর যারা জয়েন হও না তাই তাড়াতাড়ি হচ্ছে তারা জয়েন হয়ে যাও। ক্লাস হচ্ছে আজকে খুব ইম্পোর্টেন্ট একটা ক্লাস এবং হচ্ছে এটা তোমাদের কি বলবো মোস্ট ইম্পোর্টেন্ট একটা ক্লাস। ইংলিশ লিটারেচারে আজকে হচ্ছে লিটারেচার নিয়েই তোমাদের ক্লাস। তো আজকে যদি প্রথম থেকে কেউ না থাকো তাহলে পরে গিয়ে কিন্তু খুব ঝামেলায় পড়বা। এইজন্য বলছি আজকে কিন্তু ক্লাসটা কেউ মিস করো না। আর একবার যদি আমি প্রথম থেকে শুরু করে দেই তাহলে হচ্ছে আবার ব্যাক করতে পারবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি সেটআপে। আমি তোমাদের সঙ্গে আছি নুসরাত। তো আজকে আমাদের ৩ নাম্বার ক্লাস। এর আগে দুটো ক্লাস হচ্ছে নিয়েছিলাম। আমাদের লাইভ ক্লাস ছিল। এখন থেকে হচ্ছে তোমরা একটু জুমে ক্লাস করার অভ্যেস করে ফেলো সবাই। আচ্ছা, তাহলে চলো হচ্ছে আজকে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আজকে আমাদের যে ক্লাস আমাদের সঙ্গে আছেন হচ্ছে নুসরাত জাহান লাজ আপু। সবাই জানো ও তোমাদের স্ক্রিন টিচার হিসেবে যুক্ত আছেন আমাদের সঙ্গে জুমে। কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাস সম্পর্কিত সবাই প্রশ্ন করবা, কমেন্ট করবা, হচ্ছে আপু রিপ্লাই করবে। তোমাদেরকে বুঝতে সাহায্য করবে। আচ্ছা চলো আজকে আমাদের নেচার স্টেপিস্ট্রি অধ্যায় কিন্তু আগের একটাই। অধ্যায় নেচার স্টেপিস্ট্রি লেকচার নাম্বার হচ্ছে 3। তাহলে দেখি চলো আজকে আমাদের কি কি আছে লেকচারে। আজকে লেকচারে যা যা থাকছে সেটা হচ্ছে আজকে 6টা টপিক আছে। একটা তোমাদের হোমওয়ার্ক আর বাকি 5টা। আচ্ছা সেটা কি কি একটু বলি। ক্লাস রিলেটেড ভোকাবুলারি যেটা আমি আমার ক্লাসে সবসময় প্রথম দিকে রাখি, হয়তো জানো তোমরা যারা যারা ক্লাস করেছো প্রথমে। আচ্ছা তারপরে হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, বুঝতেই পারতেছো এটা একটা কবির নাম। যেহেতু আজকে ইংলিশ লিটারেচার নিয়ে তোমাদের ক্লাস নেব, সুতরাং যে কবিতার উপর ক্লাস নেব সেই কবি সম্পর্কে কিছু তথ্য তোমাদের জন্য রেখেছি এখানে। আচ্ছা, এরপরে আসো ক্রসিং দা বার। তোমাদের বইতে দেখবা একটা কবিতা দেওয়া আছে ক্রসিং দা বার। আজকে সেটা নিয়ে হচ্ছে তোমাদের ক্লাস। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বার টপিক সিম্বলস দ্যাট আর ইউজড ইন দা পোয়েম। অর্থাৎ সিম্বল প্রতীক যেগুলো হচ্ছে তোমাদের কবিতায় ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে একটু বলবো। তোমাদের এবার হচ্ছে সিম্বল সম্পর্কে কবি বইতে অনেক অনেক সিম্বল পাবা তোমরা, এবং সেটা সম্পর্কে যদি না জানো তাহলে কিন্তু ইংলিশ লিটারেচার বুঝবা না। আমরা কি করি বাংলা সাহিত্য যখন পড়ি সেটাই হচ্ছে কিছু কিছু শব্দ কবিরা এমন ভাবে হচ্ছে তৈরি করে অথবা এমন ভাবে তারা সৃষ্টি করে সেগুলো হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারি না। সেখানে ইংরেজি সাহিত্য বুঝতে হলে কিন্তু সিম্বল সম্পর্কে তোমাদের অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে। তারপরে আসো অ্যানসারিং কোয়েশ্চেন্স। তোমাদের বইতে হচ্ছে কবিতা এবং কবিতার পরে কিছু প্রশ্ন দেওয়া আছে, ওগুলো আমরা একটু সলভ করব। তারপরে 6 নম্বর হচ্ছে হোমওয়ার্ক। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রেখেছি, ওগুলা হচ্ছে তোমাদেরকে দেব। আচ্ছা, কারা কারা আছো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তোমরা এসে হচ্ছে একটা করে কমেন্ট করবা যে তোমরা উপস্থিত আছো, হ্যাঁ? তাহলে হচ্ছে সুবিধা হবে। ঠিক আছে, চলো আজকে আমাদের প্রথম টপিকে চলে যাই। আচ্ছা, প্রথম প্রথম যেটা ক্লাস রিলেটেড ভোকাবুলারি। এখানে হচ্ছে কিছু শব্দ আমি রেখেছি, অনেক অনেক শব্দ তোমাদের কবিতা। এবার আমি চাইলে আরো অনেকগুলো দিতে পারতাম, তবে তোমাদের লেকচার নোটের জন্য রেখেছি কিছু। তোমরা লেকচার নোটে আরো অনেকগুলো হচ্ছে শব্দের অর্থ পাবা। আচ্ছা, মহৎ জুবাই লিখেছো প্রেজেন্ট, অনেক ধন্যবাদ প্রেজেন্ট দিয়েছো। এই যে সবাই এসে হচ্ছে একটা করে প্রেজেন্ট দিবা, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আছো ক্লাসে। আচ্ছা, 8 জন মাত্র জয়েন হয়েছো, বাকিরা কোথায়? ঠিক আছে চলো আমরা শুরু করি তাহলে, হ্যাঁ? প্রথম যেটা রেখেছি সানসেট, তোমাদের কবিতার শুরুতেই আছে। সানসেট অর্থ সূর্যাস্ত। আমার মনে হয় এটা অনেকেই জানো, খুব কমন একটা শব্দ। আচ্ছা, শিফা লিখেছো হোমওয়ার্ক কিভাবে দিব? হোমওয়ার্ক, আচ্ছা ওরা কি হোমওয়ার্কটা হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দিবে? ওকে, আচ্ছা তোমাদের হোমওয়ার্ক কিভাবে দিবা সেটা একটু পর জানাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, এরপর আসো 2 নাম্বার যেটা ইভিনিং স্টার, সন্ধ্যা তারা। সন্ধ্যার তারা যেটা ওটাকে আমরা বলি ইভিনিং স্টার। আচ্ছা, এরপর আসো টুয়াইলাইট। টুয়াইলাইট শব্দের অর্থ হচ্ছে গোধূলি অথবা গোধূলি বেলা। গোধূলি বেলা সম্পর্কে কেউ জানো? বলতে পারবা গোধূলি বেলাটা ঠিক দিনের কোন সময়টাকে বোঝায়? কেউ জানো গোধূলি বেলা কি? বলতে পারো গোধূলি বেলাটা কি? সন্ধ্যার পূর্বে এবং বিকেলের শেষ মুহূর্তে
ওই সময়টাকে বলা হয় টুয়াইলাইট বা গোধূলি বেলা। আচ্ছা, এরপর হচ্ছে মর্নিং। মর্নিং শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন করা, গোঙানো। আমাদের হচ্ছে অনেকগুলো শব্দ হয় এখানে, আমি দুটো তোমাদের জন্য রেখেছি, যেটা হচ্ছে আমাদের কবিতার জন্য পারফেক্ট মনে হবে আমরা ওটাই চুজ করব। এরপর আসো টাইড। টাইড শব্দের অর্থ হচ্ছে জোয়ার অথবা প্রবাহ, যে কোনো দুটার একটা হচ্ছে তোমরা ব্যবহার করতে পারো। এরপরে মুভ। মুভ সবাই জানো, একদম ভেরি কমন। মুভ শব্দের অর্থ পদক্ষেপ অথবা চলন অথবা চলাচল করা, অনেক রকম হয়। স্লিপ। স্লিপ অর্থ হচ্ছে ঘুমন্ত, যে ঘুমিয়ে আছে। ওকে, শব্দের অর্থগুলো বুঝতে পারতেছো সবাই? জানাবা কিন্তু। এরপরে আসো ফোম। ফোম অর্থ হচ্ছে ফেনা। এরপরে ড্রিউ। ড্রিউ অঙ্কন করা। আচ্ছা, ড্রিউটা হচ্ছে ড্র এর ফার্স্ট ফর্ম, এখানে ড্রিউ হিসেবে ব্যবহার করা হয়েছে তোমাদের কবিতায়, অঙ্কন করা। আচ্ছা, বাউন্ডলেস। বাউন্ডলেস শব্দের অর্থ হচ্ছে সীমানাহীন। আচ্ছা, বুঝতে পেরেছো, ধন্যবাদ জানানোর জন্য। সবাই কিন্তু জানাবা, রেসপন্স করবা, ঠিক আছে? আমি একা যদি বকবক করি তাহলে কিন্তু ক্লাসটা একদম বোরিং হবে। তোমরা অবশ্যই, সাহিত্যের ক্লাস যেহেতু, সবাই অবশ্যই মজা করে ক্লাস করবা, সবাই রেসপন্স করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, বাউন্ডলেস বললাম, সীমানাহীন, যার কোনো সীমানা নেই, এরকম। এলিজি। এলিজি শব্দের অর্থ হচ্ছে বিষাদ সঙ্গীত। আচ্ছা, এলিজি একটা স্থানের নামও বোঝায়, যেখানে আলফ্রেড লর্ড টেনিসন হচ্ছে কবিতাটা লিখেছিলেন। আবার এই কবিতাটা উনি বিষাদ সঙ্গীত হিসাবেও লিখেছেন, ওনার দুঃখের কথা অথবা মৃত্যুর সঙ্গে যে মানুষের জীবনের সম্পর্ক, সেটা সম্পর্কে লিখেছেন। তো এলিজি দুইটা অর্থ বহন করে, যেটা আমাদের কবিতার জন্য পারফেক্ট মনে হবে ওটাই আমরা নিব। মেটাফোর। ইংরেজি সাহিত্যে মেটাফোর আমার মনে হয় আমি একদম প্রথম ক্লাস থেকে বলে আসতেছি, সবার মনে আছে? দেখি, মেটাফোর হচ্ছে, বোর্ডে না তাকিয়ে বলো তো মেটাফোর শব্দের অর্থ কি? কারো মনে আছে মেটাফোর শব্দের অর্থ কি? মেটাফোর কিন্তু অনেক অনেকবার বলা হয়ে গেছে, প্রথম ক্লাস থেকে বলে আসতেছি। রূপক। শিফা একদম মানে সঠিক উত্তর দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ, তুমি সঠিক উত্তরটা দিয়েছো, রূপক। আচ্ছা, আর কি লিখেছো? আয়ান লিখেছো রূপক, একদম সঠিক। রূপক হচ্ছে মেটাফোর, এটা আমরা একদম প্রথম ক্লাস থেকে বলেছিলাম। আচ্ছা, এরপর আসো স্যান্ডবার। স্যান্ডবার মানে হচ্ছে বালুর চর অথবা বালুর তীর, যে কোনো একটা বলতে পারো। আচ্ছা, সবাই ক্লিয়ার? আমাদের শব্দার্থগুলো সবার মনে থাকবে? আচ্ছা, শব্দের অর্থ শেষ, চলো আমরা নেক্সট চলে যাই। এরপরে যেটা টপিক সেটা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। তোমরা কি এর আগে কখনো ওনার নাম শুনেছো? এই কবির নাম শুনেছো কেউ কখনো? অথবা ক্রসিং দ্য বার্ড ছাড়া আর কোনো কবিতা পড়েছো? পড়ো নাই কেউ কখনো? আচ্ছা, যদি না পড়ে থাকো আজকে থেকে আমরা পড়বো। আচ্ছা, ইনি হচ্ছেন, এই তোমাদের বোঝার সুবিধার্থে ওনার একটা ছবি, আমি ইমেজ আমি তোমাদের জন্য রেখেছি এখানে। এই লোকটাই হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি, আলফ্রেড লর্ড টেনিসন, যার কবিতা তোমাদের ক্লাস 9-এ এবারে হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতাটা অনেকটা আধ্যাত্মিক কবিতার মতো। আচ্ছা, তো আলফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে তোমাদের বইয়ে মনে হয় 2-3 লাইন মনে হয় আছে, ওখান থেকে আমি কিছু জিনিস হচ্ছে উইকিপিডিয়া হচ্ছে ঘেটে ঘুটে হচ্ছে তোমাদের জন্য বের করেছি। আচ্ছা, যেখানে মার্ক করার মতো কিছু জিনিস আছে। আচ্ছা, আলফ্রেড লর্ড টেনিসন ওয়াজ এ রিনাউন্ড ব্রিটিশ পয়েট। আচ্ছা, উনি হচ্ছে ব্রিটিশ পয়েট, এটা কখনোই ভুলবা না, উনি একজন ব্রিটিশ কবি, ঠিক আছে? আমরা অনেকে ইংরেজ কবি এবং ব্রিটিশ কবি দুইটার মধ্যে হচ্ছে কি করে ফেলি, তালগোল পাকিয়ে ফেলে, এটা করা যাবে না। ইংরেজি কবি হচ্ছে আলাদা, ব্রিটিশ যারা তারা হচ্ছে আলাদা। তাহলে আলফ্রেড লর্ড টেনিসন হচ্ছে একজন ব্রিটিশ কবি, বিখ্যাত ব্রিটিশ কবি। আচ্ছা, হি বিকেম ফেমাস ফর রাইটিং অ্যাবাউট লাভ। তিনি হচ্ছে কিসের জন্য বিখ্যাত ছিলেন, কেমন ধরনের লেখা লিখতেন? তিনি হচ্ছে লাভ সম্পর্কে লিখতেন, নেচার সম্পর্কে লিখতেন এবং ইমোশনস সম্পর্কে লিখতেন। তাহলে লাভ, নেচার অ্যান্ড ইমোশনস, এই তিনটা জিনিসের মিশ্রণে উনি কবিতা লিখতেন অথবা ওনার যে লেখাগুলো ছিল ওগুলো লিখতেন। আচ্ছা, এরপরে আসো, হিয়ার ক্রসিং দ্য বার, তোমাদের আজকের কবিতা। আচ্ছা, তোমাদের আজকের কবিতাটা হচ্ছে ক্রসিং দ্য বার ইজ ওয়ান অফ হিজ ফেমাস পোয়েম। তার কবিতাগুলোর মধ্যে ক্রসিং দ্য বার হচ্ছে একটা বিখ্যাত কবিতা। আচ্ছা, ইট ইজ কনসিডার্ড দ্যাট, এটাকে তুলনা করা হয় অথবা, সবাই বুঝতে পারতেছো আমার কথা? সবাইকে বুঝতে পারছো?
আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো না? আচ্ছা, ইট ইজ কনসিডার্ড দ্যাট তুলনা করা হয় যে টেনিসন রোড রাইটের ফার্স্ট ফর্ম, বুঝতে পারতেছো রাইটের ফার্স্ট ফর্ম কি? রোড। আচ্ছা, তিনি লিখেছিলেন, কবে লিখেছিলেন, কোথায় লিখেছিলেন সেটা সম্পর্কে একটু বলা আছে এখানে। ইট ইন এলিজি, দেখেছো এলিজি শব্দটা এখানে চলে এসেছে। ইনি একটা কবিতাটা উনি হচ্ছে বিষাদ সঙ্গীত হিসেবে লিখেছিলেন। কি হিসাবে লিখেছিলেন এলিজি মনে আছে সবার? ভোকাবুলারিতে আমি অ্যাড করেছিলাম, এলিজি হচ্ছে বিষাদ সঙ্গীত। দ্য ন্যারেটর, ন্যারেটর বলতে এখানে যিনি বর্ণনা করছেন অথবা যিনি ন্যারেটর উক্তি কথা বলছেন বা লিখেছেন তাকে বলা হয়েছে। আচ্ছা, দ্য ন্যারেটর ইউজেস অ্যান এক্সটেন্ডেড। আচ্ছা, এক্সটেন্ডেড শব্দের অর্থ কি কেউ জানো? বলতে পারবা? আচ্ছা, এক্সটেন্ডেড শব্দটা হচ্ছে তোমাদের লেকচার নোটে পেয়ে যাবা। আচ্ছা, আমি এখানে একটু বলে দিই, এক্সটেন্ডেড শব্দের অর্থ হচ্ছে সম্প্রসারিত। আচ্ছা, সম্প্রসারিত রূপক ব্যবহার করেছেন টু কম্পেয়ার, তুলনা করতে, ডেথ উইথ ক্রসিং দ্য স্যান্ডবার। আচ্ছা, মৃত্যু এবং আমাদের যে স্যান্ডবার অর্থাৎ জীবনের বালুচর বা বালুর তীর যেটাই বলো না কেন, বিটুইন দ্য রিভার অফ লাইফ, জীবন নদীর যে বালুচর, এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। সাহিত্য যদি তোমরা একটুখানি মন দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে দেখবা ইংরেজি সাহিত্য খুব খুব সুন্দর। আচ্ছা, তিনি হচ্ছে ন্যারেটর এই কবিতাটাকে তুলনা করেছেন কিসের সঙ্গে? জীবন নদীর বালুচর এবং মৃত্যুর সঙ্গে, এই দুটো জিনিসের সঙ্গে কম্পেয়ার করেছেন। আচ্ছা, উইথ হিজ আউটগোয়িং ফ্লাড। আচ্ছা, তার হচ্ছে বাইরের যে প্লাবনটা হয়, ফ্লাড অর্থ সবাই জানো বন্যা, প্লাবন, যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারো। আচ্ছা, এন্ড দ্য ওশেন, ওশেন মানে হচ্ছে সাগর, দ্যাট লাইজ বিয়ন্ড ডেথ। আচ্ছা, জীবনের অর্থাৎ যে সমুদ্রটা মৃত্যুর পরবর্তীতে আছে সেই সমুদ্রের কথা বলা হয়েছে। আচ্ছা, দ্য বাউন্ডলেস ডিপ টু হুইচ উই রিটার্ন। আচ্ছা, বাউন্ডলেস ডিপ বলতে কি বোঝানো হয়েছে বলতে পারো কেউ? বাউন্ডলেস শব্দটার অর্থ মনে আছে? কি বলেছিলাম বাউন্ডলেস? কে কে বলতে পারো দেখি তো, বাউন্ডলেস শব্দটার অর্থ কি বলেছিলাম? সীমানাহীন, গুড। আয়ান রিপ্লাই করেছো সীমানাহীন। হ্যাঁ, বাউন্ডলেস শব্দের অর্থ হচ্ছে সীমানাহীন। আর ডিপ মানে হচ্ছে গভীর, তার মানে কি সীমানাহীন গভীর। টু হুইচ উই রিটার্ন, যেখানে আমরা আবার ফিরে আসব, এরকম। কিছু সমস্যা হচ্ছে? ওকে। আচ্ছা, আর এই তথ্যগুলো আমি নিয়েছিলাম হচ্ছে তোমাদের উইকিপিডিয়া থেকে। তোমাদের বইতে কিন্তু এই জিনিসগুলো নেই, এগুলো তোমাদের জন্য ঘেটে ঘুটে আমি বের করেছি। আমি চাই আমার মনে হয় যে আরেকটু বেশি জানা ভালো, যত বেশি জানবা জীবনে তত বেশি উন্নতি করতে পারবা। তোমাদের বইতে মনে হয় অল্প 2-3টা লাইন দেওয়া ছিল। আচ্ছা, তাহলে আলফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে এটা ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? আলফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মহৎ বলেছো বুঝতে পেরেছো, শিফা বলেছো বুঝতে পেরেছো, বাকিরা বুঝতে পারো নাই, বাকিরা চুপ কেন? সবাই বলবা যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি অথবা বুঝতে পারিনি। আচ্ছা, মহৎ বলেছো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রিটিশ অ্যান্ড ইংলিশ পোয়েম। আচ্ছা, ব্রিটিশ এবং ইংরেজি কবিতার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য অবশ্যই দুইটা দেশের জন্য ভিন্ন হয়, অবশ্যই দুইটা দেশের জন্য ভিন্ন হয়। ব্রিটিশ কবি বলতে যারা হচ্ছে তোমার যুক্তরাজ্যে আছে, ব্রিটেনে আছে তাদেরকে বোঝায়। আর লন্ডনে যারা বাস করে অথবা ইংল্যান্ডের কবি যারা, তাদেরকে ইংরেজ কবি বলা হয়। আমি কি বুঝাতে পেরেছি? ফারাবি লিখেছো হুম ক্লিয়ার, ফাহিমা লিখেছো ইয়েস বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ রেসপন্স করার জন্য। আচ্ছা, ইফাজ খান পারিনি, কোনটা পারোনি বুঝতে ইফাজ? যেটা বুঝতে পারোনি ওটা হচ্ছে মেনশন করবা। মোহন, তুমি বুঝতে পেরেছো ইংলিশ কবি এবং ব্রিটিশ কবির মধ্যে পার্থক্য কি? ব্রিটেনের থেকে যে কবি লিখবে সেটা হচ্ছে ব্রিটিশ পোয়েম, আর লন্ডন বা ইংল্যান্ডের থেকে যারা লিখবেন তারা হচ্ছে ইংরেজি কবি। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা ইফাজ, তুমি কি বুঝতে পারোনি সেটা হচ্ছে একটু মেনশন করো, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই চ্যাপ্টারটা কোন পেজে? আমি তো পেজ নাম্বার মুখস্থ করি না ইফাজ, এটা তো তোমার জানার কথা। বই হাতে নাও, বোর্ডে যদিও লেখা থাকুক না কেন বইটা হাতে নাও। তোমাদের ইংলিশ ইংলিশ বইটা আছে না? ওটা একটু দেখো তো খুলে। ও আচ্ছা আপু, আমার নাম ফাহিম, ফাহিমা না? তাহলে তোমার নাম ফাহিমা লেখা কেন?
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ফাহিম, ফাহিমা একই। সমস্যা নেই। তোমার ওই যে আইডিতে নাম লেখা আছে ফাহিমা আল মামুন এইজন্য। আচ্ছা, ইফাজ তুমি হচ্ছে ই করো। আচ্ছা, ওকে। সবাই যদি আলফ্রেড লর্ড টেনিসন বুঝতে পারো, উনি একজন ব্রিটিশ কবি। সামারিটা একটুখানি আমি আবার বলে দিচ্ছি। একজন ব্রিটিশ কবি। উনি হচ্ছে বিখ্যাত কিসের জন্য? ভালোবাসা, প্রকৃতি এবং ইমোশন, আবেগ, লাভ, নেচার এবং ইমোশন, এই ৩টা সংমিশ্রণে কবিতা লেখার জন্য, লেখার জন্য উনি হচ্ছে বিখ্যাত। আচ্ছা, এরপর এই তুলনা করা হয় যে এই কবিতাটা উনি বিষাদ সঙ্গীতের সঙ্গে তুলনা করা হয়। এই কবিতাটাকে বিষাদ সঙ্গীতের সঙ্গে তুলনা করা হয়। কারণ হচ্ছে এই কবিতাটা আমাদের মৃত্যুর কথা বলে। আচ্ছা, আর উনি হচ্ছে এই কবিতার মধ্যে বোঝাতে চেয়েছেন, অথবা এই কবিতার সারমর্ম যেটা আমি যদি এক কথায় বলি, সেটা হচ্ছে যে জীবন নদীর বালুচর পার হওয়ার সময় মৃত্যুর সঙ্গে যে আমাদের কানেকশন, অথবা মৃত্যুর পরবর্তী জীবনে যে সমুদ্র, যেটা বাউন্ডলেস ডিপ, সীমাহীন গভীর, সেখানে আমাদের যাত্রা, এই জিনিসটাই আসলে বোঝায়। অর্থাৎ জীবনের যাত্রা থেকে মৃত্যুর পথে যাত্রা, মাঝখানে যে আমরা আমাদের যে বাহ্যিক জীবনটা থাকে, আমরা যে পড়াশোনা করি, বড় হই, এই জিনিসগুলো হচ্ছে মাঝখানের অবস্থা, যেটাকে স্যান্ডবার বা বালুর চর বা বালুর তীর হিসাবে উনি মানে বুঝিয়েছেন, রূপক হিসেবে বুঝিয়েছেন। আচ্ছা, এই হলো হচ্ছে তোমার। আচ্ছা ইফাত, বুঝতে পেরেছো? ধন্যবাদ। ঠিক আছে, বুঝতে পারলে চলো আমরা নেক্সটে চলে যাই। এরপরে হচ্ছে এই যে আমাদের কাঙ্ক্ষিত জিনিস, সেটা হচ্ছে ক্রসিং দা বার। এই কবিতাটা যদি একটু বোঝার চেষ্টা করো, ভীষণ ভীষণ সুন্দর এই কবিতাটা। আচ্ছা, এই কবিতার মধ্যে অনেক শিক্ষণীয় জিনিসও আছে। আমি যে প্রথমে বলেছিলাম আধ্যাত্মিক, আসলে এই কবিতাটা হচ্ছে আধ্যাত্মিক কবিতা। চলো আমরা দেখি ক্রসিং দা বার। আমাদের শিরোনাম হচ্ছে ক্রসিং দা বার। আর কে লিখেছেন? আলফ্রেড লর্ড টেনিসন। কবির নাম হচ্ছে, তোমাদের কিন্তু কোয়েশ্চেন্স পেপারে থাকবে অথবা লেকচার নোটে পাবা, কবির নাম কখনোই হচ্ছে ভুলবা না। আচ্ছা, এরপরে চলো আমরা কবিতাটা একটু পড়ার চেষ্টা করি। তোমরা হচ্ছে যার যার কাছে বই আছে চাইলে বই নিতে পারো, খাতা হাতে নিতে পারো। তোমাদের যে যে জিনিস মনে হয় যেন খুব ইম্পর্টেন্ট, ওটা টুকে নিতে পারো। ঠিক আছে? পরবর্তীতে তোমাদের হচ্ছে এক্সাম দিতে হচ্ছে, এগুলো লাগবে। সুতরাং ক্লাসে কিন্তু অবশ্যই মনোযোগ দিবা। আচ্ছা, আল ফারাবি লিখেছো আধ্যাত্মিক মানে কি ম্যাম? আধ্যাত্মিক মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার চিন্তা ভাবনার মধ্যে থাকবে, চিন্তা ভাবনার মধ্যে থাকবে, বাইরের কোনো অস্তিত্ব যেটার মধ্যে থাকবে না। বুঝছো? যেমন ধ্যান টাইপের যেটা আমরা বলি, ধ্যান ধারণা, উপাসনা টাইপের জিনিস, যেগুলো যেগুলো হচ্ছে মানুষ, সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না, এই টাইপের জিনিসগুলোকে বলা হয় আধ্যাত্মিক। আচ্ছা, এরপর দেখো আমরা কবিতাটা একটু পড়ি। কবিতার নিচে দেখবা যে বাংলাতে আমি হচ্ছে এগুলো ট্রান্সলেশন করে দিয়েছি তোমাদের জন্য। এই ট্রান্সলেশনটা হচ্ছে আমার নিজের করা। অর্থাৎ অনেকটা ঘেটে ঘুটে পড়াশোনা করে তোমাদের থেকে আমাকে বেশি পড়াশোনা করতে হয়েছে। অনেকটা পড়াশোনা করে হচ্ছে তোমাদের জন্য বোঝার সুবিধার্থে একটা বাংলা অনুবাদ আমি দাঁড় করিয়েছি। দেখি চলো কতটুকু বুঝতে পারি আমরা। আচ্ছা, সবাই মনোযোগ দিবা। আচ্ছা, সানসেট এন্ড ইভিনিং স্টার। আমাদের প্রথম শব্দটাই হচ্ছে সানসেট, দেখেছো? তোমাদের ভোকাবুলারিতে রেখেছিলাম। আচ্ছা, সানসেট এন্ড ইভিনিং স্টার, সূর্যাস্ত এবং সন্ধ্যার তারা। আচ্ছা, এন্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, এবং আমার জন্য একটি পরিষ্কার ডাক। আচ্ছা, সূর্যাস্ত এবং সন্ধ্যার তারা, এই জিনিসটা দিয়ে কিন্তু উনি জীবনের শেষ মুহূর্তটা বোঝাচ্ছে। তোমরা বাংলা কবিতা যদি পড়ে থাকো, বিভিন্ন লেখা, গল্প, উপন্যাসও দেখবা সূর্যাস্ত, গোধূলি বেলা, সন্ধ্যার তারা, সন্ধ্যা রাত, রাতের শেষ প্রহর, এই জিনিসগুলো, এই রূপকগুলো হচ্ছে ব্যবহার করে হচ্ছে জীবনের শেষ বোঝানোর জন্য। আমি কি বোঝাতে পেরেছি? একটু বোঝাতে পেরেছি? আচ্ছা, তার মানে সানসেট এন্ড ইভিনিং স্টার, সূর্যাস্ত এবং সন্ধ্যার তারা, অর্থাৎ জীবনের শেষ মুহূর্তটা উনি বোঝাচ্ছেন। এন্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, এবং আমার জন্য একটি পরিষ্কার ডাক। এই আমার জন্য একটি পরিষ্কার ডাক, এই কথাটা বলতে বুঝিয়েছে যে জীবনের শেষ মুহূর্তে উনি চলে এসেছেন, এবং ঈশ্বর প্রদত্ত কেউ হচ্ছে ওনাকে মৃত্যুর জন্য ডাক দিচ্ছে। আমরা যেমন আমাদের মুসলিম বা ইসলাম ইতে বলি, যেমন হচ্ছে আজরাইল আসতেছে আমাদেরকে নিয়ে যাবে, ঠিক এই জিনিসটাই উনি ওনার ভাষায় বুঝিয়েছেন, যে আমার জন্য এটা হচ্ছে একটা পরিষ্কার ডাক। এই আমার জীবনের শেষ সময় চলে এসেছে, আমাকে এবার যেতে হবে। এই দুটো লাইন দিয়ে আসলে এই জিনিসটাই বুঝিয়েছে। সবাই এই দুটো জিনিস বুঝেছো? এই দুটো লাইন বুঝেছো? এই দুটো লাইনের অর্থ ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আইন লিখেছো, বুঝতে পেরেছো? শিফা, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে নিজেদের মতো করে
আচ্ছা, ইয়েস। আফিফ হাসান লিখেছো? লিখেছো ইয়েস। ওকে। যদি বুঝতে পেরে থাকো নিজেদের মতো করে কিন্তু তাহলে বোঝাতে পারবা। তোমাদের স্কুলে অথবা কেউ যদি তোমাদের কাছে বলে যে এই কবিতাটা একটু ব্যাখ্যা করো তো ইংরেজি কবিতা, তখন নিজেদের মতো করে যদি মেইন জিনিসটা বুঝতে পারো, তাহলে নিজেদের মতো করে কিন্তু ব্যাখ্যা করতে পারবা। আচ্ছা, ওকে, এই দুইটা লাইন বুঝতে পারলে চলো যাই নিচে। and may there be no mourning of the bar। আচ্ছা, mourning বলতে কি বুঝিয়েছিলাম, ওখানে কি ছিল? ক্রন্দন করা বা গোঙানো, হাহাকার, এই জিনিসগুলো আমি এখানে হাহাকার রেখেছি। এটা হচ্ছে তোমাদের কবিতার লাইনের সঙ্গে ভালো যায় এই জন্য। আচ্ছা, and may there be no mourning of the bar। বার বলতে কি বোঝানো হয়েছিল? বালুতীর, বালুচর, জীবনের যে জীবন নদীর যে বালুচর বা বালুতীর, হ্যাঁ সেটার। আচ্ছা, এবং বালুতীরে কোনো হাহাকার না থাক, অর্থাৎ আমি যে আমার এই জীবনটা কাটিয়েছিলাম পথে, আমার জীবনের জীবন এবং মৃত্যু মাঝখানে যে আমাদের জীবনটা ছিল, এই মাঝের জীবনের নদীটার কথা বলা হয়েছে। নদী বলতে তুমি বড় হয়েছো, কৈশোরে পদার্পণ করলা, তারপর স্কুলে গেলা, কলেজে গেলা, তোমার অনেকজন ফ্রেন্ড হলো, বন্ধু বান্ধব হলো, মানুষজনের সঙ্গে তোমার পরিচয় হলো, কারোর সঙ্গে খুব গভীর সম্পর্ক হলো, তারপর একটা সময় তুমি বৃদ্ধ হলা, এরপর মারা যাবা। এই যে মাঝখানে মারা যাবা এবং জীবনের মাঝখানে যে সময়টা, এই সময়টার কারো মধ্যে যেন কোনো হাহাকার না থাকে। অর্থাৎ কবি যে চলে যাবেন অথবা কবি যে মৃত্যুবরণ করবেন, তার মৃত্যুতে যেন তার এই জীবনের মাঝখানের সময়ের মানুষগুলো যেন তোমার কষ্ট না পায়, হাহাকার না করে। এই জিনিসটাই আসলে এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। খুব ডিপলি মিনিং এই কবিতাটার। আচ্ছা, তার মানে হচ্ছে এবং বালু তীরে কোনো হাহাকার না থাক, এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে আমাদের জীবনের মাঝের সময়ে যেন কোনো হাহাকার না থাকে। যখন আমরা মারা যাব, আমাদের মারা গেলে কি হয়, অনেক কান্নাকাটি করে সবাই, খুব শোকগ্রস্ত হয়ে পড়ে, মুখ বলতে পারে না, এই জিনিসগুলো যেন না থাকে। কবি এটাই হচ্ছে ব্যক্ত করেছেন। আচ্ছা, এই লাইনটা বুঝেছো তো সবাই? আসলে তোমাদের জন্য এবার ইংলিশ লিটারেচারটা হচ্ছে খুব কঠিন করে করা হয়েছে, এবং আলফ্রেড লর্ড টেনিসনের এই কবিতাগুলো হচ্ছে অনার্স লেভেলে দেয়। সেটা হচ্ছে তোমাদের এখন 9-10 দিয়ে দেওয়া হয়েছে, 9 দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো তোমাদের জন্য যেহেতু নতুন, বুঝতে একটুখানি সমস্যা হতেই পারে। তো তোমরা বুঝতে পেরেছো? আমি ঠিকঠাক বোঝাতে পারছি? আচ্ছা, লিখেছো, বুঝেছি আপু, বুঝেছি, অনেক ধন্যবাদ। ঠিক আছে, রেসপন্স করবা। আচ্ছা, when I put out to sea, যখন আমি সমুদ্র পেরিয়ে যাই। আচ্ছা, কেউ কি নিজেদের মানে উপরের যদি এই কয়েকটা লাইন বুঝতে পারো তাহলে কি বলতে পারবা যখন আমি সমুদ্র পেরিয়ে যাই এই কথাটা দ্বারা কবি কি বুঝিয়েছেন? কেউ বলতে পারবা? আচ্ছা, প্রথম লাইনটি কিন্তু একটু খেয়াল করো। এবং বালুতীরে কোনো হাহাকার না থাক, বলতেছেন যে বালুতীরে কোনো হাহাকার না থাক যখন আমি সমুদ্র পেরিয়ে যাই। তার মানে জীবনের জীবন নদীটা যে ছিল, তিনি যখন শেষ। ইফাস কি লিখেছো আমি তো বুঝতেই পারলাম না। আচ্ছা, when I put out to sea, যখন আমি সমুদ্র পেরিয়ে যাই, অর্থাৎ জীবনের যে সমুদ্রটা উনি যখন ওটা পার করবেন, অর্থাৎ মৃত্যুর দ্বার প্রান্তে যখন উনি চলে যাবেন, তখন বালু তীরে যেন কোনো হাহাকার না থাকে। এই দুটো লাইন কিন্তু পরস্পরের সঙ্গে কানেক্টেড। পরের কথা বলেছেন, হ্যাঁ, মারা যাবার পরের কথা বলেছেন। এই দুইটা লাইন কিন্তু পরস্পরের সঙ্গে কানেক্টেড। বুঝতে পেরেছো সবাই? তুমি যদি উপরের লাইনটা ভালো মতো বোঝো তাহলে নিচের লাইনের অর্থ বের করতে পারবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে হচ্ছে কোন বালুতীরের কথা বলা হয়েছে? জীবন সমুদ্রের যে বালুতীর, সেই বালুতীরের কথা বলা হয়েছে। যখন তিনি বালুতীরটা পেছনে রেখে সমুদ্র পার হয়ে যাবেন, অর্থাৎ জীবনটাকে পেছনে ফেলে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন, তখন বালুতীরে অর্থাৎ জীবনের মাঝখানে যে মানুষগুলো, যে সময়গুলো, সেখানে যেন কোনো হাহাকার না থাকে। এই দুটো লাইন দিয়ে আসলে এই জিনিসটা বুঝিয়েছে। আচ্ছা, সবাই একটু ক্লিয়ার? এই অর্ধেক পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? জি, বুঝেছি। ওকে, বুঝতে না পারলে কিন্তু অবশ্যই বলবা। আচ্ছা, বুঝতে না পারলে প্রশ্ন করবা, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে আবার রিপিট করব। ওকে, তাহলে চলো। ইয়েস, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে, বুঝলে হচ্ছে চলো এখানে চলে যাই। আচ্ছা, এরপরে আমাদের যে অংশটা সেটা একটু পড়ি, সবাই মনোযোগ দাও, ঠিক আছে? বাট সাচ আ টাইড অ্যাজ মুভিং সিমস asleep। আচ্ছা, আমি আবার পড়ছি।
বাট সাচ আ টাইড, টাইড বলতে কি বুঝিয়েছি? প্রবাহ বা জোয়ার, জোয়ার বলতে পারো। আজ মুভিং, মুভিং মানে হচ্ছে চলন্ত, যে জোয়ারটা হচ্ছে এখনো চলমান আছে। সিমস asleep, সিমস asleep মানে হচ্ছে দেখা যাচ্ছে যে কি ঘুমিয়ে পড়েছে অথবা ঘুমিয়ে গেছে, এইরকম একটা ব্যাপার। তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? কিন্তু চলন্ত একটি জোয়ার মনে হয় ঘুমিয়ে পড়ে। আচ্ছা, চলন্ত একটি জোয়ার মনে হয় ঘুমিয়ে পড়ে বলতে কি বুঝিয়েছে? বুঝিয়েছে জীবন যে এতদিন চলমান ছিল, সেই জীবনটা হঠাৎ করে কি হয়ে যায়? নিশ্চুপ হয়ে যায়। সেটাই বুঝিয়েছে জীবনের প্রবাহ, জীবনের গতিশীলতা, জীবনের চলন্ত যে গতিশীল জীবন, সেই জীবনটা একসময় কি হয়? ঘুমিয়ে পড়ে অথবা নিশ্চুপ হয়ে যায়। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। এই লাইনটা বুঝতে পেরেছো সবাই? কঠিন মনে হচ্ছে? বুঝতে পেরেছো এই লাইনটা? But such a tide as moving seems asleep. কিন্তু চলন্ত একটি জোয়ার মনে হয় ঘুমিয়ে পড়ে। বুঝতে পেরেছো এটা? কঠিন মনে হয়? আচ্ছা, তাসমিয়া লিখছো হচ্ছে আপু অনেক কঠিন। দাঁত ভেঙে যাচ্ছে। ইফাত, দাঁত এত তাড়াতাড়ি দাঁত ভাঙলে কিভাবে হবে? দাঁত ভাঙবে না। আমরা তো তোমাদের সঙ্গে আছি। তোমাদের দাঁত যেন না ভাঙে সেজন্যই তো আমরা আছি। সুতরাং চিন্তা করবা না, তোমাদের দাঁত ভাঙবে না। আমার সঙ্গে রিপিট করবা। তোমরা অফলাইন স্কুলে কি করো? টিচার যখন পড়ায়, টিচারের সঙ্গে কি করো? তোমরাও হচ্ছে রিসাইট করো, তাই না? এটা ওভাবে হচ্ছে আমার সঙ্গে রিসাইট করো, আবৃত্তি করো। আমার সঙ্গে পড়ো। তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফাহিম লিখেছো অনেক সহজ। হ্যাঁ, আসলে সহজ। যদি একটুখানি মানে মনোযোগ দিয়ে বুঝতে পারো আরকি, খেয়াল করো তাহলে আসলে সহজ। বাট সাচ এ টাইড, আমার সঙ্গে সবাই পড়ো নিজেরা, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। বাট সাচ এ টাইড অ্যাজ মুভিং সিমস asleep, কিন্তু চলন্ত একটি জোয়ার মনে হয় ঘুমিয়ে পড়ে। জীবনের প্রবাহের কথা বলা হয়েছে, জীবনের জোয়ারের কথা বলা হয়েছে। আমাদের যে গতিশীল জীবন, এই যে তুমি হাসছো, খেলছো, স্কুলে গেছো, খাওয়া দাওয়া করেছো, পরিবারের সঙ্গে আড্ডা দিয়েছো, যখন তুমি মারা যাবে হঠাৎ করেই সেটা সব স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক এই ব্যাপারটাই তোমাদের এখানে বুঝিয়েছে। বুঝতে পেরেছো? জীবনের গতিশীলতা, জীবনের জোয়ারটা হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই তুমি যখন মারা যাবা, ঘুমিয়ে যাবা, সারা জীবনের মতো সবকিছু ঘুমিয়ে পড়বে। বুঝতে পেরেছো? ঠিক এই জিনিসটাই বোঝানো হয়েছে। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো তাহলে চলো নিচে যাই। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, শব্দ এবং ফেনায় থাকে পরিপূর্ণ। আচ্ছা, জোয়ার দেখেছো কেউ কখনো? নদীতে খুব বিশাল ঢেউ অথবা সমুদ্রে দেখেছো কখনো কেউ? যদি দেখে থাকো তাহলে দেখবা যে যখন প্রচন্ড বড় ঢেউ ওঠে অথবা জোয়ার আসে তখন ফেনায় ভরে যায়, তাই না? প্রচন্ড ফেনা হয় পানিতে, নদীর অথবা সমুদ্রে। বিভিন্ন তোমার মুভিতে দেখে থাকবা অথবা জাহাজগুলো যখন অথবা ইতে যায় তখন হচ্ছে তোমার সমুদ্র দিয়ে যায়, দুপাশের পানিগুলো যখন কেটে বেরিয়ে যায় অনেকগুলো ফেনা হয়, তাই না? নদীতে ফেনা হয়। এই যে ফেনা হয়, এই ফেনার কথাই বলা হয়েছে। উপরে যে জোয়ারের কথা বলা হয়েছে না, সেই জোয়ারটাকে নিচে আবার উনি ব্যাখ্যা করেছেন যে সেই জোয়ারটা কিরকম থাকে? ফেনায় পরিপূর্ণ থাকে। শুধু কি ফেনা হয়, গর্জন হয় না নদীর? নদীর ঢেউয়ের গর্জন হয় না? সমুদ্রের ঢেউয়ের গর্জন হয় না? হয়। সবাই নদী বা সমুদ্রে গিয়েছো কখনো? গিয়ে থাকলে জানবা কিন্তু, অথবা বিভিন্ন মুভি তোমরা তো দেখোই, কার্টুন মুভি সবকিছুতেই প্রায় মোটামুটি দেখায় সমুদ্রে যখন বড় নদীর ঢেউ ওঠে তখন খুব ফেনা হয় নদীর ঢেউয়ের মধ্যে, এবং হচ্ছে সঙ্গে গর্জন হয়। সমুদ্র সৈকতে যেমন কক্সবাজার, যদি হ্যাঁ জি গিয়েছো তাহলে শিফা তুমি দেখেছো তো, তাই না? যখন তোমার নদীতে অনেক বড় ঢেউ ওঠে অথবা সমুদ্রে ঢেউ ওঠে, ঢেউয়ের পানিতে কি থাকে? প্রচুর ফেনা হয় এবং সঙ্গে গর্জন হয়। এই জিনিসটাই কবি বুঝিয়েছেন। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, শব্দ এবং ফেনায় থাকে পরিপূর্ণ। কি শব্দ এবং ফেনায় কি পরিপূর্ণ থাকে? জোয়ার। এই যে জীবনের জোয়ার যেটা বলা হয়েছে সেটা। আফিফ লিখেছো নদীতে গিয়েছো, আচ্ছা, নদীতেও কিন্তু থাকে, তাই না? আচ্ছা, এই লাইনটা বুঝতে পেরেছো? এই দুটো লাইন বুঝতে পেরেছো? আচ্ছা, এই দুটো লাইন বুঝতে পেরেছো? আচ্ছা, এই দুটো লাইনও কিন্তু পরস্পরের সঙ্গে কানেক্টেড।
উপরের লাইনটি যদি বুঝে থাকো তাহলে কিন্তু নিচের লাইনটা বোঝার কথা। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাসা লিখেছো সমুদ্রের গর্জন হরর মুভি ভূতের মতো। হ্যাঁ, আসলে ঠিক একদম ওইটার মতোই হয়। কিন্তু গর্জন হয়, হয়তো তাই না? এই জিনিসটা কিন্তু সত্যি। ওই কবি ওইটাই লিখেছেন যে ফেনা এবং শব্দে পরিপূর্ণ থাকে জোয়ার। বুঝতে পেরেছো এই দুটো লাইন? আচ্ছা, ঠিক আছে তাহলে চলো আমরা নিচে যাই। When that which drew, এই লাইনটা একটু লম্বা, একটুখানি লম্বা, অল্প অল্প করে পড়বা। When that which drew from out the boundless deep. আচ্ছা আবার পড়তেছি, আমার সঙ্গে পড়ো তোমরাও নিজেরা, তাহলে বুঝতে পারবা। When that which drew from out the boundless deep. আচ্ছা, এই কথাটার অর্থ হচ্ছে যখন যা, which that, when that which, যখন যা, when that which বলতে কি বোঝায়? যখন যা, সহজ মানে সহজ ব্যাপার। আচ্ছা, drew মানে কি বলেছিলাম? আঁকা, অঙ্কন করা। আচ্ছা, from out the boundless deep, boundless deep মানে কি? সীমাহীন গভীরতা। আচ্ছা, তার মানে কি হয়? তাহলে লাইনটার অর্থ কি দাঁড়ায়? যখন যা সীমাহীন গভীর থেকে আঁকে। কি আঁকে? একটু পরে নিচের লাইনেই হচ্ছে তোমরা সেটা পাবা। কি আঁকে? জীবন আঁকে, এই কথাটাই বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? জীবনটা আঁকে, গভীর থেকে জীবন আঁকে, এই কথাটাই বোঝানো হয়েছে। আচ্ছা, যখন যা সীমাহীন গভীর থেকে আঁকে। আমাদের জীবনে যখন যাই ঘটুক না কেন সেটা আসলে গভীর থেকে ঘটে। আমাদের মনে হয় যেন এই জিনিসটা আমার সঙ্গে কেন হয়েছে, ভালো হয় নাই। কিন্তু এটার পেছনে একটা গভীর কারণ থাকে। যখন আমরা ওই কারণটার কাছে যাই অথবা সেটা আমাদের সঙ্গে ঘটে তখন বুঝতে পারি যে না, ওই যে আগে আমার সঙ্গে যে খারাপ বিষয়টা হয়েছে ওটা আসলে আমার খারাপের জন্য হয় নাই, ভালোর জন্য হয়েছে। এই যে ডিপলি কথাগুলো হয় বা এই ডিপলি যে ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে, এই জিনিসটাকে উনি কবি বোঝাতে চেয়েছেন। যখন থেকেই হয় তখন সেটা কি হয়? সীমাহীন গভীর থেকে আঁকা হয়। সৃষ্টিকর্তা এক একটা রিজন এক এক রকম হয়, আমরা আসলে সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। আজকে আমার পরীক্ষাটা খারাপ হয়েছে, হয়তো এর পেছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই আমার ভালোর জন্যই হয়েছে। আমরা বলি না যা হয় ভালোর জন্য হয়, ঠিক এইরকম একটা বিষয় বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এরপরে দেখো টার্নস অ্যাগেইন হোম, আবার তো সেই বাড়ি ফিরে যাওয়াই। আচ্ছা, সবকিছু শেষ হলে কি হয়? আবার সেই বাড়ি ফিরে যাওয়া হয়, তাই না? সবকিছু স্কুল থেকে ছুটি দিলে কই যাও? বাড়িতেই ফিরে যাও। বাড়ি থেকে এসেছো, আবার বাড়ি থেকে ফিরে যাবা। মানে কি? জন্মগ্রহণ করেছো, সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আবার তুমি কোথায় ফিরে যাবা? সৃষ্টিকর্তার কাছেই, মৃত্যুর মাধ্যমে সৃষ্টিকর্তার কাছেই ফিরে যাবা। এই ব্যাপারটাই বুঝিয়েছেন। বুঝতে পেরেছো এই দুটো লাইন? আচ্ছা, যদি এই দুটো লাইন বুঝতে পারো অথবা না বুঝতে পারো আমাকে জানাবা অবশ্যই। আচ্ছা, শিফা বুঝতে পেরেছো? আফিফ বুঝতে পেরেছো? ইফাজ আপু, স্টোরিটা শেষ হলে এর কি লিখছো? মূল ভাবটা একটু বাংলায় বুঝাবেন প্লিজ। আচ্ছা অবশ্যই, আমি কিন্তু এতক্ষণ ধরে বাংলায় বুঝাচ্ছি। আফিফ, আফিফ না, এটা কে যেন? ইফাজ। আচ্ছা ইফাজ, অবশ্যই এটার সারমর্মটা হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরের আগে থাকবে এবং তোমরা হচ্ছে সারমর্মটা পুরোটা হচ্ছে বাংলায় লেখা পাবা হচ্ছে লেকচার নোটে। ওটা তোমাদের লেকচার নোটের জন্য রেখেছি, লেকচার নোট অবশ্যই ফলো করবা। আর এখানে হচ্ছে স্টোরিটা আমি আবার একটু বাংলায় বলে দিব। আর পুরা স্টোরিটার, স্টোরি না, স্টোরি না ঠিক কবিতা, এই পুরো কবিতাটা সারমর্ম পাবা হচ্ছে লেকচার নোটে। উপরে হচ্ছে সারমর্মটা ইংলিশে লেখা থাকবে, নিচে হচ্ছে তার বাংলায় অনুবাদ করা থাকবে। ঠিক আছে, লেকচার নোট ফলো করবা। আর একটু পর হচ্ছে পুরো কবিতাটা তোমাদেরকে বোঝানোর পর আমি এটা বাংলায় আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, এই দুটো লাইন যদি বুঝে থাকো চলো নেক্সট যাই। আচ্ছা, এরপরে আসো, এখানে আরো দুটো আছে, প্যারা আছে, এই দুটো প্যারাতে আমরা চলে যাই। আচ্ছা, প্রথম যেটা দেখো, টুয়ালাইট এন্ড ইভিনিং বেল। টুয়ালাইট অর্থ কি বলেছিলাম? গোধূলি বেলা। আর ইভিনিং বেল মানে হচ্ছে কি? সন্ধ্যার ঘন্টা। এই দুটো জিনিসও হচ্ছে জীবনের শেষ বোঝাতে ব্যবহার করা হয়েছে। ওখানে যেমন তোমার সানসেট এবং হচ্ছে ইভিনিং স্টার, জীবনের শেষ প্রান্ত বোঝানো হয়েছে। এখানেও টুয়ালাইট এন্ড ইভিনিং বেল, গোধূলি বেলা এবং সন্ধ্যার ঘন্টা, এই এই দুটো বিষয়, এই দুটো রূপক দিয়ে হচ্ছে, না এখনো শেষ হয়নি, আরো দুটো প্যারা আছে। আচ্ছা, এই দুটো মেটাফোর বা রূপক দিয়ে বোঝানো হয়েছে জীবনের শেষ প্রান্ত। বুঝতে পেরেছো? গোধূলি বেলা এবং সন্ধ্যার ঘন্টা। আচ্ছা, এন্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এবং তারপরেই তো অন্ধকার, তাই না? গোধূলি বেলা এবং সন্ধ্যার পরে কি হয়? রাত নামে, এবং রাতে কি হয়? অন্ধকার হয়। এই যে এখানে তোমার অন্ধকার বলতে মৃত্যুর কথা বুঝিয়েছেন।
মৃত্যুর অন্ধকারের কথা বুঝিয়েছেন। জীবন বলতে তোমার পুরো একটা দিন বুঝিয়েছেন, জীবনের শেষ প্রান্ত বলতে বুঝিয়েছেন গোধূলি বেলা এবং সন্ধ্যার ঘন্টা, এবং মৃত্যু বলতে বুঝিয়েছেন তারপরে তো অন্ধকার। এই ডার্কটা দিয়ে, অন্ধকার দিয়ে, ডার্ক অথবা অন্ধকার দিয়ে বোঝানো হয়েছে তোমার মৃত্যু। বুঝতে পেরেছো? গোধূলি বেলা এবং সন্ধ্যার ঘন্টা, টুয়াইলাইট অ্যান্ড ইভিনিং বেল, গোধূলি বেলা এবং সন্ধ্যার ঘন্টা, জীবনের শেষ প্রান্ত, অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এবং তারপরেই তো অন্ধকার। তুমি যখন চোখ বন্ধ করবা কি দেখতে পাবা? কিছু দেখতে পাবা। আচ্ছা, 5 লিখেছো পাইলট অর্থ কি? একটু পরে আসতেছি, ওটা বলে দিব আমি। গোধূলি বেলা মানে গোধূলি বেলা ইফাজ, আমি কিন্তু গোধূলি বেলা একদম প্রথমে বলে দিয়েছিলাম। আচ্ছা, গোধূলি বেলা বলতে দিনের শেষ, বিকেল বেলা এবং সন্ধ্যার পূর্ব মুহূর্ত, অর্থাৎ এখনো সন্ধ্যা হয়নি এবং বিকালটা শেষ হয়ে গিয়েছে। এই যে মাঝের অল্প কিছুক্ষণের যে সময়, এই সময়টাকে বলা হয় গোধূলি বেলা। বুঝতে পেরেছো ইফাজ? বিকেলের শেষ এবং সন্ধ্যার শুরু, এই যে ঘন্টা, এই যে সময়টা, এই সময়টাকে বলা হয় তোমার টুয়াইলাইট বা গোধূলি বেলা। আচ্ছা, বুঝেছো? ঠিক আছে। আচ্ছা, তার মানে গোধূলি বেলা এবং সন্ধ্যার ঘন্টা দিয়ে কি বোঝানো হয়েছে? জীবনের শেষ প্রান্ত। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এবং তারপরেই তো অন্ধকার। এবং তারপরেই তো অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুর কথা বোঝানো হয়েছে। চোখ দুটো বন্ধ করে আমরা যেমন অন্ধকার দেখি, জীবনের শেষ প্রান্তের পর যখন তুমি মৃত্যুবরণ করবা তখন কি হবে? পুরোটাই অন্ধকার, আর কিছুই, কোনো আলো থাকবে না, কোনো শব্দ থাকবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, বর্ণি মিন্স, আমি একটু পরে আসতেছি। বর্ণি মিন্স এখানে আছে, হ্যাঁ একটু পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা, এই দুটো লাইন বুঝেছো? এই দুটো লাইন কিন্তু আবার একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড। যে লাইনগুলো যার সঙ্গে কানেক্টেড আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি। এই লাইনগুলো তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে পরেরটা বুঝতে পারবা। আচ্ছা, দেন চলো। এন্ড মে দেয়ার, এটা না করছিল। আচ্ছা, and may there be no sadness of farewell। আচ্ছা, এই লাইনটা একটু খেয়াল করো। and may there be, may বলতে কি বোঝানো হয়? হয়তো, অথবা, হয়তো আমরা যেটা বলি মেবি, তাই না? ওইটাই। আচ্ছা, and may there be no sadness of farewell। farewell অর্থ কি বোঝায়? ফেয়ারওয়েল তোমরা মনে হয় স্কুলে অথবা কলেজে যারা আছো, আচ্ছা তোমরা তো সবাই স্কুলে, স্কুলে হচ্ছে ক্লাস 8 এর মানে প্রত্যেকটা ক্লাসের শেষে একটা ক্লাস ফেয়ারওয়েল হয় না? সবাই বিদায় হয় না? বিদায় অনুষ্ঠান, ওটাকে বলা হয় ফেয়ারওয়েল। বুঝতে পেরেছো? আচ্ছা, স্যাডনেস মানে কি? বিষণ্ণতা, দুঃখ। অফ ফেয়ারওয়েল অর্থাৎ বিদায়ের বিষণ্ণতা, বিদায়ের দুঃখ, এই কথাটাই বোঝানো হয়েছে। এন্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল। আচ্ছা, আর বিদায়ের কোনো বিষণ্ণতা অবলিক দুঃখ না থাক, বিদায়ের কোনো বিষণ্ণতা যেন না থাকে, কবি এটাই হচ্ছে ডিজায়ার করেছেন, অর্থাৎ এটাই আশা করেছেন। উনি যখন মারা যাবেন তখন ওনার যে শেষ বিদায়, সেই বিদায়ের ফেয়ারওয়েল অনুষ্ঠানে অথবা ফেয়ারওয়েলে যেন কোনো বিষণ্ণতা না থাকে, এই কথাটাই এই লাইন দ্বারা বুঝিয়েছেন। কথাটা কিন্তু আসলে অনেক সুন্দর, তাই না? আমাদের বিদায় যখন হয়, অথবা মানুষ মারা না যাক, মারা যাওয়ার কথাটা আমি বলবো না, যখন স্কুলে তোমরা একটা ক্লাস থেকে অন্য একটা ক্লাসে যাও, অথবা ক্লাস 5 শেষ করার পর যখন ক্লাস 6 এ ওঠো, তখন একটা স্কুল থেকে অন্য একটা স্কুলে যাওয়ার মানে পথে তোমাদের যে ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়, বিদায় অনুষ্ঠান হয়, তখন কি হয়? আমরা সবাই মানে খুব স্যাড হয়ে যাই, সবাই অনেকে কান্নাকাটি করে, ফ্রেন্ডদেরকে ছেড়ে যেতে হয়। ওই যে বিদায়ের যে দুঃখটা, বিদায়ের যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতা যেন কবির ফেয়ারওয়েলে না থাকে, এই কথাটাই কবি ব্যক্ত করেছেন। এন্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, আর বিদায়ের কোনো বিষণ্ণতা না থাক। এই যে উনি চলে যাবেন, জীবন শেষ করে মৃত্যুর পথে চলে যাচ্ছেন, তখন যে বিদায় হবে ওনার শেষ বিদায়, সেই বিদায়ে যেন কোনো বিষণ্ণতা না থাকে, কেউ যেন কান্নাকাটি না করে, এই বিষয়টা বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো এই লাইনটা? সবাই বুঝতে পেরেছো এটুক? আচ্ছা, এরপর দেখো, হোয়েন আই এমবার্ক, এমবার্ক অর্থ যাত্রা করা বোঝানো হয়েছে। যখন আমি যাত্রা করি, যখন উনি যাত্রা করবে, কোথা থেকে কোথায় যাত্রা করবে, বুঝতে পেরেছো বিষয়টা?
হ্যাঁ, বুঝেছো, হ্যাপিনেস এর সাথে মৃত্যু একদম ঠিক বুঝেছো। ঠিক এই কথাটাই কবি বুঝিয়েছেন যে আমি হচ্ছে হাসি মুখে মরতে চাই। আমার মৃত্যুতে যেন কেউ দুঃখ না পায়, কোনো বিষণ্ণতা যেন না থাকে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। একদম তুমি ঠিক বুঝেছো। আচ্ছা, তাসমিয়া লিখেছো বুঝেছো। আচ্ছা, এখন এই লাইনটি একটু বলো তো। হোয়েন আই এমবার্ক, যখন আমি যাত্রা করি। কবি কোথায় যাত্রা করার কথা বলেছেন বলো তো? এটা বুঝতে পেরেছো? কবি কোথায় যাত্রা করার কথা বলেছেন? মৃত্যুর দিকে, তাই না? মৃত্যুর পথে। ইরফাজ বলেছে একদম ঠিক, মৃত্যুর পথে। যখন আমি মৃত্যুর পথে যাত্রা করব, তখন যেন কোনো বিদায়ের দুঃখ না থাকে, কোনো বিষণ্ণতা না থাকে, আমি হাসি মুখে যেতে চাই। ঠিক এই কথাটা এই দুটো লাইনে বোঝানো হয়েছে। এই দুটো লাইন হচ্ছে আবার পরস্পরের সঙ্গে কানেক্টেড। আচ্ছা, এই দুটো লাইন হচ্ছে আবার পরস্পরের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো সবাই? তাসমিয়া লিখেছো মৃত্যুর পথে। হ্যাঁ, একদম ঠিক বুঝেছো, মৃত্যুর পথে। আচ্ছা, এরপরে আসো আমাদের এই অংশটা। আচ্ছা, ফর দো, এইখানে একটা জিনিস দেখো। আচ্ছা, এই ফর দো বলতে কি বুঝিয়েছে জানো? এটা হচ্ছে একটা ইংলিশ লিটারেচারের তাদের নিজস্ব একটা ভাষা। ফর দো, ফর দো বলতে যাই হোক বুঝিয়েছে। এই যে আমি নিচে লিখে দিয়েছি, দেখো। ফর দো, ফর দো বলতে যাই হোক বুঝিয়েছে। আমরা বলি না, ঠিক আছে, হাউ এভার। আমরা যেটা নর্মাল ইংলিশে ব্যবহার করি, হাউ এভার, যাই হোক, হোয়াট এভার, যাই হোক। এই বিষয়টাকে ইংলিশ কবিরা হচ্ছে, ব্রিটিশ কবিরা হচ্ছে, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সাহিত্যিক, ওই ভাষাটাই ব্যবহার করেছেন। ফর্দ, ফর্দ বলতে যাই হোক বুঝিয়েছে। সবাই বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, ফর্দ যাই হোক, ফ্রম আউট আওয়ার বর্নি অফ টাইম অ্যান্ড প্লেস। এই যে বর্নি অর্থ জিজ্ঞেস করেছিলে, কে যেন জিজ্ঞেস করেছিলেন? আচ্ছা, যেই জিজ্ঞেস করো আমার মনে নাই। বর্ণীয় অর্থ সীমানা বুঝিয়েছে। বর্ণীয় অফ টাইম অ্যান্ড প্লেস, অবস্থান সীমানার বাইরে, সময় এবং অবস্থান, সময় এবং অবস্থানের বাইরে বুঝিয়েছে, সীমানার বাইরে বুঝিয়েছে। আচ্ছা, ফর দো যাই হোক, ফ্রম আউট আওয়ার বর্নি অফ টাইম অ্যান্ড প্লেস, যাই হোক আমাদের সময় এবং অবস্থান সীমানার বাইরে থেকে। এই লাইনটা বুঝেছো? আচ্ছা, তাসমিয়া জিজ্ঞেস করেছিল। আচ্ছা, তুমি জিজ্ঞেস করেছিলে। আচ্ছা, বর্ণীয় অর্থ বুঝিয়েছে সীমানা। কিসের সীমানা? টাইম অ্যান্ড প্লেস, অবস্থান এবং সময়ের সীমানা বুঝিয়েছে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, যাই হোক আমাদের সময়, ফর দো যাই হোক, ফ্রম আউট আওয়ার বর্নি অফ টাইম অ্যান্ড প্লেস, আমাদের অবস্থান সীমানার বাইরে থেকে। বুঝতে পেরেছো সবাই এই লাইনটা? আচ্ছা, দ্য ফ্লাড মে বিয়ার মি ফার। ফ্লাড বলতে তোমার প্রবাহ, বন্যা, যে কোনো একটা বলতে পারো, তোমাদের যেটা পছন্দ। আচ্ছা, এই প্লাবন হয়তো আমাকে বহুদূর নিয়ে যেতে পারে। কোথা থেকে বহুদূর নিয়ে যেতে পারে? এই দুটো লাইন হচ্ছে আমাদের কানেক্টেড, একটা আরেকটার সঙ্গে। উপরের লাইনটা বুঝলে নিচের লাইনটা বুঝবা। আচ্ছা, এখানে বলা হয়েছে যে দা ফ্লাড মে বিয়ার মি ফার, ফার মানে হচ্ছে বহুদূর। আচ্ছা, এই প্লাবন হয়তো আমাকে বহুদূর নিয়ে যেতে পারে। কোথা থেকে নিয়ে যেতে পারে? কোথা থেকে? এই যে উপরের লাইনে বলা হয়েছে টাইম অ্যান্ড প্লেস, আমাদের অবস্থান এবং সময়ের সীমানা থেকে অনেক দূরে আমাকে নিয়ে যেতে পারে এই প্লাবন। এই প্লাবন বলতে কি বুঝিয়েছে? প্লিজ অ্যাগেন। আচ্ছা, প্লিজ অ্যাগেন বলেছো। আচ্ছা, একটু খেয়াল করো, আমি আবার রিপিট করছি, ঠিক আছে? ফর দো যাই হোক, ফ্রম আউট আওয়ার বর্নি আমাদের সীমানার বাইরে থেকে, অফ টাইম অ্যান্ড প্লেস কিসের সীমানার বাইরে বলেছে? সময় এবং অবস্থান, আমাদের সময় এবং অবস্থান সীমানার বাইরে থেকে এই প্লাবন হয়তো আমাকে বহুদূর নিয়ে যেতে পারে। এই দুটো লাইন একসঙ্গে পড়েছি, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, সব দুইটা লাইনই একটা সঙ্গে আরেকটা কানেক্টেড, এরকমই। আচ্ছা, আল ফারাবি বুঝতে পেরেছো? ইয়েস, ওকে, ধন্যবাদ। আচ্ছা, দা ফ্লাড মে বিয়ার মি ফার, যাই হোক আমাদের সময় এবং অবস্থান সীমানার বাইরে থেকে এই প্লাবন হয়তো আমাকে বহুদূর নিয়ে যেতে পারে। এই প্লাবন বলতে কি বুঝিয়েছে জানো? মৃত্যু। আমার জীবন এবং অবস্থান এবং জীবদ্দশায় যে সময়, সেগুলা থেকে এই মৃত্যুটা আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। ঠিক এই কথাটাই এই দুটো লাইনে বুঝিয়েছে। অবশ্যই মৃত্যু আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়, তাই না? আমাদের জীবন, আমাদের সীমানা, আমাদের সময়, এই জিনিসগুলো থেকে মৃত্যু আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। এই জিনিসটাই এই দুটো লাইনে বুঝিয়েছে। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, ইফাজ লিখেছো জি আপু, বুঝতে পেরেছো, অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছো আফিফ? ইয়েস, ওকে। যদি বুঝতে পেরে থাকো দেন চলো আমরা লাস্ট দুটো লাইনে চলে যাই।
আই হোপ টু সি মাই পাইলট। আচ্ছা, কেউ একজন পাইলট সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তাসমিয়া লিখেছো কবিতাটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি একদম প্রথমে বলেছিলাম কবিতাটা কিন্তু আসলেই ভীষণ সুন্দর। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আধ্যাত্মিক বলেছিলাম না? দেখো এই জিনিসটা ডিপলি তোমাদেরকে বুঝতে হবে। কেউ তোমাকে এমনি ধরো নরমাল বাংলা বলে দিল, বাংলা বলে দিলে কিন্তু বুঝবা না। একটা লাইন বাই লাইন বাংলা বলে দিল, বুঝবা না। বুঝতে হবে ভেতর থেকে। হুম, মনোযোগ দিয়ে শুনলে কবিতাটা ভীষণ সুন্দর। আচ্ছা, এখন কে যেন পাইলট সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, ফাহিম জিজ্ঞেস করেছিলাম মনে হয় পাইলট সম্পর্কে। আচ্ছা, এখানে পাইলট বলতে বুঝিয়েছে সৃষ্টিকর্তা, অলমাইটি কে বুঝিয়েছেন উনি। আমি হচ্ছে এখানে তোমাদেরকে জন্য মার্ক করে দেই। আচ্ছা, এই পাইলট বলতে বোঝানো হয়েছে সৃষ্টিকর্তা, অথবা এমন কেউ ঐশ্বরিক কোনো ফেরেশতা বোঝাতে পারে যিনি হচ্ছে মৃত্যুর দূত। বুঝতে পেরেছো? তাকে সামনাসামনি দেখার যে ইচ্ছা, কবি সেটা ব্যক্ত করেছেন। আচ্ছা, আমি পুরোটা পড়ি তাহলে বুঝতে পারবা। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস। আচ্ছা, আই হোপ টু সি, আমি আশা করি দেখার মাই পাইলট, আমার সৃষ্টিকর্তাকে। এখানে পাইলট বলতে কবি সৃষ্টিকর্তাকে মেনশন করেছেন বা বুঝিয়েছেন। ফেস টু ফেস, আমি আশা করি আমার, এই যে আমি লিখে দিয়েছি, আমি আশা রাখি আমার সৃষ্টিকর্তাকে মুখোমুখি দেখার। যখন উনি মারা যাবেন তখন উনি একটা আশা ব্যক্ত করেছেন, ডিজায়ার, ইচ্ছা ব্যক্ত করেছেন। সেটা হচ্ছে যে উনি ওনার পাইলট বা উনি ওনার সৃষ্টিকর্তাকে মুখোমুখি দেখবেন। আমি বুঝাতে পেরেছি এই জিনিসটা? বুঝতে পেরেছো? when I have crossed the bar, যখন আমি বালুতীর অতিক্রম করেছি, যখন তিনি মৃত্যুবরণ করেছেন, তখন উনি ওনার সৃষ্টিকর্তাকে মুখোমুখি দেখার ইচ্ছা ব্যক্ত করেছেন। সবাই বুঝতে পেরেছো? জি আপু, বুঝেছি, অনেক ধন্যবাদ জানানোর জন্য। তাহলে এই দুটো লাইন দিয়ে কি বোঝায়? আই হোপ টু সি মাই পাইলট, আমি আশা রাখি আমার সৃষ্টিকর্তাকে দেখার, ফেস টু ফেস, মুখোমুখি দেখার। কখন দেখার আশা রাখেন? when I have crossed the bar, যখন আমি বালুতীর অতিক্রম করেছি। আচ্ছা, এই ক্রস দা বার, বালুতীর বলতে বোঝানো হয়েছে কি বলতো? ডেথ, মৃত্যু বোঝানো হয়েছে। যখন উনি মৃত্যুবরণ করবেন অথবা মৃত্যুবরণ করেছেন, তখন উনি ওনার সৃষ্টিকর্তাকে মুখোমুখি দেখতে চান, এই কথাটাই বোঝানো হয়েছে। অনেক ডিপ স্টোরি, হ্যাঁ অনেক ডিপ স্টোরি। এই জন্যই প্রথমে বলেছিলাম আধ্যাত্মিক কবিতা। এই যে গভীর যে জিনিসগুলা সাধারণ মানুষ সাধারণ কথায় বুঝবে না, এদেরকে মানে এই টাইপের জিনিসগুলাকে বলা হয় আধ্যাত্মিক। আচ্ছা, তো তাহলে এই কবিতাটা সবাই বুঝতে পেরেছো? আমি এবার কবিতাটা একটু সামারিটা একটু বলি। একজন মনে হয় বলেছিলাম, জি বুঝতে পেরেছো? আচ্ছা, শিফা বলেছো। আচ্ছা, এটা সামারি বলার জন্য, সামারিটা এরকম। সূর্যাস্ত এবং সন্ধ্যার তারা বলতে কবি বুঝিয়েছেন কি? জীবনের শেষ প্রান্তে। আচ্ছা, জীবনের শেষ প্রান্তে আমার জন্য একটা পরিষ্কার ডাক। আমি যখন জীবনের শেষ সীমানায় পৌঁছে যাব, তখন আমার জন্য মৃত্যুর ডাক আসবে। এই কথাটাই বলেছেন, আমার জন্য মৃত্যুর ডাক আসবে। এবং আমি যখন চলে যাব, অর্থাৎ জীবন থেকে মৃত্যুর মাঝে যখন আমি যাত্রা করব, তখন সেখানে যেন বিদায়ের কোনো হাহাকার না থাকে। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম প্যারার সামারি। আচ্ছা, এরপরে কি বোঝানো হয়েছে? আচ্ছা, আমাদের জীবনের যে প্রবাহ থাকে, জীবন নদীর, জীবন সমুদ্রের যে প্রবাহ, সেটা একসময় চলন্ত থাকে এবং মৃত্যুর পর সেটা ঘুমিয়ে পড়ে, নিস্তব্ধ হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়। আচ্ছা, সেটা যখন আমরা জীবিত ছিলাম তখন ফেনা এবং গর্জন এবং শব্দে পরিপূর্ণ ছিল। আমাদের জীবন অনেক কোলাহলময়, অনেক শব্দ, তাই না? এই শব্দ, বৈচিত্র্য, রং, এই সবকিছু একসময় থেমে যাবে। কখন? যখন আমরা মারা যাব। আচ্ছা, এরপরে বলছে যে যখন যা সীমাহীন গভীর থেকে আগে আমাদের জীবনে যাই ঘটে থাকুক না কেন, সবকিছুর পেছনে একটা গভীর কারণ থাকে। এরপর সবকিছুর পরে কি হয়? আবার বাড়ি ফিরে যাওয়া। মানে হচ্ছে জন্মগ্রহণ করেছে, সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছে, মৃত্যুর পর আবার সৃষ্টিকর্তার কাছেই ফিরে যাবা। এটাই বলেছেন যে আবার তো সেই বাড়ি ফিরে যাওয়া। আচ্ছা, এরপরে কি বুঝিয়েছেন? এরপর আবারও ওটাই বুঝিয়েছেন, জীবনের শেষ প্রান্ত এবং চোখ বন্ধ করলে সবকিছু অন্ধকার হয়ে যাবে। মৃত্যুকে আমি যখন বরণ করব তখন সবকিছু অন্ধকার হয়ে যাবে, এই আলো, এই রঙিন জীবন আর দেখা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আশা করি যে যখন আমি মৃত্যুর পথে যাব, তখন যেন কোনো না থাকে, কি না থাকে, হাহাকার না থাকে, কোনো বিষণ্ণতা না থাকে, আমার বিদায়ের কোনো বিষণ্ণতা না থাকে। যাই হোক, আমাকে এই মৃত্যু, এই প্লাবন, আমার জীবনের অবস্থান, আমার জীবনের বন্ধু বান্ধব, বাবা মা, আমার জীবনের সবকিছু থেকে আমাকে বহুদূর নিয়ে যেতে পারে এই মৃত্যুটা। আচ্ছা, এবং আমি আশা রাখি যখন আমি মৃত্যুবরণ করব, তখন আমি আমার সৃষ্টিকর্তাকে যেন মুখোমুখি দেখতে পারি। এই হচ্ছে আমাদের কবিতা সামারি। সবাই কি বুঝতে পেরেছো?
হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? ইফাজ লিখেছো কি? মেবি কবিতাটা লেখার সময় কবি ডিপ্রেশনে ছিলেন। হ্যাঁ, মনে হয় কবি ডিপ্রেশনে ছিলেন। এটা হওয়ার কারণ কি? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? কবি ডিপ্রেশনে ছিলেন না। আসলে মৃত্যুটাকে কবি হচ্ছে বরণ করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এই কবিতাটা একটা স্বীকারোক্তি অথবা অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা বোঝায়। যে আমি আমার জীবনে যা ঘটবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, মেনে নিলাম। এই ব্যাপারটাই হচ্ছে এই কবিতাটা তোমার ডিফাইন করে আরকি। সো হ্যাঁ, ডিপ অ্যান্ড স্যাড স্টোরি বলছে এইজন্য মনে হয়েছে যে তোমার কবিতা কবি হচ্ছে ডিপ্রেশনে ছিলেন। আচ্ছা হতেও পারে। উনি হচ্ছে জীবন সবারই থাকবে। ধরো তুমি বুঝতে পেরেছো যে তুমি জীবনের শেষ প্রান্তে চলে এসেছো। তখন তো তোমার একটু খারাপ লাগা কাজ করবেই। কাজ করবে না? একটু মনে হবে তুমি দুঃখ পাবা, ডিপ্রেশনে চলে যাবা যে আর কটা দিন যদি আমি বেশি বাঁচতে পারতাম। এই ব্যাপারটাই হয়তো কবির মাঝে কাজ করেছে। তখন কবি এই কবিতাটা লিখেছেন যে আমি হচ্ছে এই মৃত্যুটাকে কি করলাম? মেনে নিয়েছি। আমার জীবনে যা হবে আমি মেনে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ভেরি স্যাড স্টোরি অশোক লিখেছো। হ্যাঁ, খুবই দুঃখের মানে কবিতা এটা। আবার সেই সঙ্গে সুন্দরও। এখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখারও আছে, তাই না? আমাদের জীবন আমরা যতদিন বেঁচে থাকি আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে আ শেষ করতে পারি যেন। জীবনটাকে গুছিয়ে নিতে পারি, সবার সঙ্গে ভালো ব্যবহার করি, সবাইকে ভালোবাসা দেই, সম্মান দেই এবং নিজেও পাই। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে বুঝিয়েছে যে একটা সময় তো মারা যাবো আর সবকিছু তখন অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে? আর যখন অন্ধকার হয়ে যাবে তখন আমরা জীবনের শেষ প্রান্তে চলে যাবো এবং সেখানে যেন কেউ আমাদের জন্য দুঃখ না পায়। কেউ যেন বিষণ্ণ না হয়। হাসিমুখে যেন আমাকে বিদায় দেয়। ঠিক এইরকম একটা ব্যাপার। হ্যাঁ, কবিতাটা আসলেই ফুল লাইফ এর একটা স্টোরি দেওয়া। পুরো একটা জীবন হচ্ছে কবিতাটা। এই কবিতার মধ্যে কবি হচ্ছে ব্যক্ত করেছেন। আচ্ছা, তাহলে আজকে তোমাদের ১ম ইংরেজি সাহিত্য, ১ম একটা কবিতা, তাও বিখ্যাত একজন কবির বিখ্যাত একটা আধ্যাত্মিক কবিতা। সবাইকে আ আ জানি না কতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, নিজের মতো করে যদি মেইন জিনিসটা বুঝতে পারো তাহলে হচ্ছে যে কাউকে বুঝিয়ে দিতে পারবা। হুম? ওকে, তোমরাও টিচার হয়ে যাও। ঠিক আছে, চলো আজকে আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে symbols used in the poem। প্রতীক, সিম্বল বলতে বোঝানো হয়েছে প্রতীক যেগুলো হচ্ছে কবিতায় ব্যবহার করা হয়েছে। সো আমি এখানে কিছু রেখেছি আর কিছু হচ্ছে তোমাদের হোমওয়ার্কের জন্য রেখেছি। তাহলে এটা কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা, প্রথম যেটা সিম্বল বা প্রতীক, সানসেট, ইভিনিং স্টার। সানসেট এবং ইভিনিং স্টার এই দুটো হচ্ছে প্রতীক রূপ। এই প্রতীক রূপ দিয়ে আমাদের জীবনের শেষ অধ্যায়টা, শেষ প্রান্ত বুঝিয়েছেন। তাহলে এটা কি মিনিং, এটার অর্থ কি দাঁড়ায়? ইউজড অ্যাজ ডেথ সাইন, মৃত্যুর চিহ্ন হিসাবে কবি ইভিনিং স্টার এবং সানসেট এই দুটো রূপক ব্যবহার করেছে, এই দুটো সিম্বল ব্যবহার করেছে। সবাই বুঝতে পারছো? হ্যাঁ, জাবির হুসাইন লিখেছো ইজ টুয়াইলাইট আ সিম্বল? অবশ্যই টুয়াইলাইট হচ্ছে একটা সিম্বল। টুয়াইলাইট সম্পর্কে একটু পরেই আমি আ পাবো, রেখেছি তোমাদের জন্য, পাবা। আচ্ছা, ফাহিম লিখেছো এই কবিতা এত কঠিন কেন? কবিতাটা কঠিন না, একটুখানি বুঝলে তোমরা এবার নতুন তো, তোমরা তো হচ্ছে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্যই তো ছেলেমেয়েরা পড়ে না। সেখানে তোমাদের এত কঠিন একটা কবিতা বা বড় ক্লাসের একটা কবিতা রাখা হয়েছে তোমাদের জন্য। তোমাদের একটুখানি মানে অসুবিধা হবে। বাট একটু পরে হচ্ছে তোমরা আজকে ক্লাসটা আবার রিপিট করবা। রেকর্ডের ক্লাস থাকবে। ওখান থেকে ওয়েবসাইটে গিয়ে আবার ক্লাসটা রেকর্ড দেখবা ভালো করে। তারপর লেকচার নোট ফলো করবা। দেখবা যে কবিতাটা অনেক সহজ এবং সুন্দর। বুঝতে পেরেছো? বারবার পড়বা। অর্থটা বুঝতে চেষ্টা করবা। তাহলেই দেখবা এটা ভালো মনে হবে। তোমরা ছোট না, ছোট না। ওরা ছোট। ক্লাস 9 এ উঠে গেছে না? অনেক বড় হয়ে গেছো। তোমরা তো এখন সিনিয়র। বুঝো নাই? তোমাদের নিচে ক্লাস 8 এ যারা আছে ওরা হচ্ছে তোমাদের জুনিয়র, তার মানে তোমরা ক্লাস 8 থেকে বড় হয়ে গেছো। ওদের থেকে বড় হয়ে গেছো। তাহলে একটুখানি মানে বড় টাইপের জিনিস তো পড়তেই হয়। আচ্ছা, আস্তে, আস্তে সব পারবা ইনশাআল্লাহ। আচ্ছা চলো, এরপরে দেখো সি। সি বলতে সমুদ্র, জীবনের সমুদ্রের কথা বলা হয়েছে। ইউজড অ্যাজ লাইফ জার্নি। সি এই জিনিসটা, এই প্রতীকটা ব্যবহার করা হয়েছে জীবনের জার্নি, জীবনযাত্রা বোঝানোর জন্য। জীবনের যে একটা জার্নি থাকে আমাদের লম্বা, ওটা সমুদ্রের মতোই, কারো কারো বিশাল হয়, তাই না? একেকটা দিন একেকটা সময় আমরা জীবদ্দশায় যে পালন শেষ করি বা কাটাই।
আচ্ছা, তোমরা এখনো শিশু, শিশু না। সবাই বড় হয়ে গেছো। আচ্ছা, শিশু আচ্ছা, আফফান লিখেছো সো দ্য poem means that we will accept death fearing it। হ্যাঁ, অবশ্যই তোমরা অবশ্যই মানে হচ্ছে মৃত্যুকে আলিঙ্গন করে নিতে শেখানো হয়েছে। মৃত্যুকে বরণ করে নিতে শেখানো হয়েছে। স্বাভাবিক ঘটনা হিসেবে নিতে শেখানো হয়েছে। জীবনে শুধু মৃত্যু না, তোমার জীবনে যত যাই ঘটুক, সে বিষয়টাকে তুমি যেন মেনে নিতে পারো। অ্যাকসেপ্টেন্স তোমার মধ্যে যেন গ্রহণযোগ্যতাটা আসে। যে হ্যাঁ, এটা আমার জীবনের সঙ্গে হয়েছে, হয়েছে আচ্ছা হতে দেই। আর নিজেকে শুধরে নিবা এইরকম বিষয় বোঝানো হয়েছে। আচ্ছা, এখন সিম্বলের প্রতি সবাই মনোযোগ দাও। সি সমুদ্র বলতে জীবনের যাত্রা, লাইফ জার্নি বোঝানো হয়েছে। আচ্ছা, সিম্বল গুলো বুঝতে পারতেছো তোমরা সবাই? সবাই কি সিম্বল গুলো বুঝতে পারছো? সানসেট, ইভিনিং স্টার, জীবনের শেষ প্রান্ত। আমি কিন্তু কবিতা বোঝানোর সময় বলেছিলাম জীবনের শেষ প্রান্ত বুঝিয়েছে, তার মানে কি ইউজড অ্যাজ ডেথ সাইন, মৃত্যুর চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়েছে। সি ইউজড অ্যাজ লাইফ জার্নি, সমুদ্র বলতে বোঝানো হয়েছে একটা জীবনের জার্নি, জীবনের যে সফর সেটা বোঝানো হয়েছে। বার, বার বলতে কি স্যান্ড বার, বালুতির, ওটা বোঝানো হয়েছে। আর বালুতিরটা কার? জীবন নদীর। আচ্ছা, used as the journey of life and the afterlife। afterlife বলতে বোঝানো হয়েছে মৃত্যু পরবর্তী জীবন। সবাই বুঝতে পারছো? মৃত্যু পরবর্তী জীবন, জীবন এবং মৃত্যু পরবর্তী জীবনের মধ্যকার যে জার্নি, যে সফর, ওটা হচ্ছে বার দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ বালুতীর দিয়ে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? বালুতীর এটা একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে জীবন, লাইফ জার্নি এবং আফটার লাইফ অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনের মধ্যকার সময়, মধ্যকার সফর বোঝানোর জন্য। ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বার টাইড। টাইড মানে হচ্ছে ফ্লো, মানে হচ্ছে প্রবাহ, জোয়ার। আমি কবিতা বোঝানোর সময় তোমাদেরকে বলেছিলাম টাইড বা ফ্লো হচ্ছে জীবনের প্রবাহ, জীবনের যে জোয়ার সেটা বোঝানো হয়েছে। ইউজড অ্যাজ ইনএভিটেবল ফ্লো অফ টাইম, জীবনের তোমার প্রবাহ বা অনিবার্য। আচ্ছা, কেউ একজন মনে হয় ইনএভিটেবল মিনিং জিজ্ঞেস করেছে, অনিবার্য মানে হচ্ছে এটা তুমি এড়াতে পারবা না, অবশ্যই তোমার জীবনে এটা ঘটবে। অনিবার্যতা, অনিবার্যতাকে বলা হয় তোমার ইনএভিটেবল। আচ্ছা, টাইড জোয়ার বোঝানো হয়েছে যে জীবনের অনিবার্য সময়ের প্রবাহ। সবাই বুঝতে পারতেছো? সবাই সিম্বল গুলো কি বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছো? বুঝতে পারলে জানাবা, হ্যাঁ। আচ্ছা, টাইড ইউজড অ্যাজ ইনএভিটেবল ফ্লো অফ টাইম, সময়ের অনিবার্য প্রবাহ, সময়ের অনিবার্য প্রবাহ হিসাবে টাইড ব্যবহার করা হয়েছে প্রতীক হিসাবে। ওকে, দেন চলো নেক্সট। তাহলে এই চারটা বুঝতে পেরেছো সবাই? ওকে, আচ্ছা, এখানে আরো কিছু রেখেছি। এমবার্ক, এমবার্ক শব্দের অর্থ কি বলেছিলাম? যাত্রা। আচ্ছা, এমবার্ক দ্য এন্ড অফ দ্য লাইফ, যাত্রা বলতে তোমার জীবনের শেষ যাত্রা বোঝানো হয়েছে। দ্য এন্ড অফ দ্য লাইফ, জীবনের শেষ যাত্রা, জীবনের শেষ সময়, জীবন থেকে মৃত্যুর পথে যাত্রা। এই এমবার্ক বা যাত্রা দিয়ে, এই প্রতীকটা দিয়ে বোঝানো হয়েছে জীবনের শেষ সময়। আচ্ছা, এরপরে দেখো টুয়াইলাইট, ইভিনিং বেল। কে একজন বলেছিল টুয়াইলাইট কি আমাদের সিম্বল? হ্যাঁ, অবশ্যই টুয়াইলাইট গোধূলি বেলা একটা সিম্বল। আচ্ছা, টুয়াইলাইট, ইভিনিং বেল, সন্ধ্যার ঘন্টা এবং গোধূলি বেলা হচ্ছে জীবনের শেষ সময়। ইউজড অ্যাজ সাইন অফ ডেথ, জীবনের শেষ সময় এবং মৃত্যুর চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে। জীবনের শেষ প্রান্ত অর্থাৎ মৃত্যু, এটা ব্যবহার করা হয়েছে তোমার জীবনের শেষ প্রান্ত অথবা মৃত্যু দিয়ে। আচ্ছা, দা পাইলট। এখন আসো মোস্ট যেটা কনফিউজিং ব্যাপার সেটা হচ্ছে দা পাইলট। পাইলট বলতে কি বুঝিয়েছেন? আ গাইড, একজন গাইড বা নির্দেশক। হু লিডস আস, যিনি আমাদেরকে পরিচালিত করেন। লিড শব্দের অর্থ হচ্ছে পরিচালিত করা। আচ্ছা, লিড শব্দের অর্থ হচ্ছে পরিচালিত করা। ঠিক আছে, গাইড, গাইড তো তোমরা জানো নির্দেশক, যিনি আমাদেরকে পথ পথ নির্দেশনা দেয়। ঠিক আছে, আচ্ছা, এ গাইড একজন নির্দেশক, হু লিডস আস যিনি আমাদেরকে পরিচালিত করেন, টু আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে হচ্ছে ভাগ্য, ফাইনাল ডেস্টিনেশন মানে হচ্ছে ভাগ্য বা হচ্ছে তোমার গন্তব্য। ঠিক আছে, ভাগ্য অথবা গন্তব্য তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, একজন গাইড যিনি আমাদেরকে
পরিচালিত করেন আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, আমাদের চূড়ান্ত ভাগ্যের কাছে অথবা আমাদের চূড়ান্ত গন্তব্য সেটা কি মৃত্যু। সেখানে আমাদেরকে কি করেন পরিচালিত করেন। অর ইট কুড বি দ্য অলমাইটি, অথবা এটি হতে পারে অলমাইটি বা সৃষ্টিকর্তা। ঠিক আছে, দা পাইলট বলতে বুঝিয়েছে একজন নির্দেশক যিনি আমাদেরকে জীবন থেকে মৃত্যুর দিকে পরিচালিত করেন, ফাইনাল ডেস্টিনেশন চূড়ান্ত গন্তব্য অথবা মৃত্যুর দিকে পরিচালিত করেন, অথবা হতে পারে সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টিকর্তাকেই বুঝিয়েছেন। বুঝতে পেরেছো সবাই? গাইড বা ডেস্টিনেশন অলমাইটি সবগুলো মিলিয়ে পাইলট বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আসো ডার্ক, লাস্ট ওয়ান, ইউজড অ্যাজ আ সিম্বল অফ ডেথ। অন্ধকার, অন্ধকার মানে জীবনের শেষ প্রান্ত, জীবনের শেষ অর্থাৎ মৃত্যুকে বোঝানো হয়েছে। তাহলে এই সিম্বল গুলো সবাই বুঝতে পেরেছো? 8টা সিম্বল সবাই বুঝতে পেরেছো? সবাই একটু রেসপন্স করো, তাহলে হচ্ছে সিম্বল গুলা থেকে আমি হচ্ছে নেক্সটে চলে যাব। সবাই বুঝতে পেরেছো? সবার কাছে সহজ লেগেছে না কঠিন লেগেছে? বুঝতে পেরে থাকলে তাহলে বুঝতে পেরেছো সবগুলোর মিনিং সেম, সিম্বল অফ ডেথ। হ্যাঁ, মোটামুটি সবগুলোর মিনিং সেম, সিম্বল অফ ডেথ জীবনের শেষ প্রান্ত, মৃত্যু, ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল তোমার হচ্ছে সর্বশেষ যে গন্তব্য, সবকিছু মিলিয়ে তোমার মৃত্যুকেই উনি বিশেষ করে হচ্ছে। আচ্ছা, সহজ লেগেছে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে তো আমার পড়ানো সার্থক হলো, কি বলো? সহজ লাগলেই তো ভালো, ডিপ্রেশনের কবি হতে যা হয়। আচ্ছা, সহজ, ঠিক আছে, আফিফা জান লিখেছো সহজ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য। তাহলে চলো লাস্ট আচ্ছা আমাদের অ্যানসারিং কোশ্চেনে চলে যাই। এটা আজকে আমাদের হচ্ছে আজকে হচ্ছে আমাদের শেষ টপিক। ওকে, তাহলে দেখি কি লিখেছে। তোমাদের বইতে দেওয়া আছে রিড দ্য ফলোইং সামারি, নিচের সামারি অর্থাৎ সারমর্মটা পড়ো, অফ দ্য পোয়েম কবিতার, ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং তোমার আরো ভালোভাবে বোঝার জন্য, অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য। অর্থাৎ আচ্ছা, অর্থাৎ তোমাকে এই কবিতার সামারিটা ওনারা এখানে দিয়ে দিয়েছেন, সারমর্ম দিয়ে দিয়েছেন, বলেছেন যে এই কবিতার সারমর্মটা একটু পড়ো তুমি যেন আরো ভালোভাবে বুঝতে পারো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অনেকটা উদ্দীপকের মতো, এখানে একটা ইজি টেকনিক বলে দেই, অনেকটা উদ্দীপকের মতো। উদ্দীপকে এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে, এই জিনিসগুলাই হচ্ছে তোমাকে পরে প্রশ্ন করা হয়েছে। তার মানে তুমি এই প্যাসেজটা থেকে অথবা এই সামারি থেকে চাইলে কিন্তু কি খুঁজে খুঁজে উত্তরগুলো দিয়ে দিতে পারবা। আচ্ছা, দেখি একটুখানি পড়ে দেখি। ক্রসিং দা বার কবিতাটি ভালো করে বোঝার জন্য নিচে সারমর্মটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, ইন দা পোয়েম কবিতার মধ্যে দা পয়েট টক্স অ্যাবাউট ডেথ, কবি কি সম্পর্কে কথা বলেছেন? ডেথ সম্পর্কে, মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন, মৃত্যু সম্পর্কে কথা বলেছেন। অ্যান্ড দা জার্নি ইনটু দা আফটার লাইফ, এবং জীবনের পরবর্তীতে মৃত্যু পরবর্তী জীবনে যাবার যাত্রা সম্পর্কে আলোচনা করেছেন। হিয়ার হি ইউজেস সিম্বলস ফ্রম নেচার, এখানে উনি কি ব্যবহার করেছেন? প্রকৃতি থেকে কিছু প্রতীক ব্যবহার করেছেন। লাইক যেমন সানসেট সূর্যাস্ত, ইভিনিং স্টার সন্ধ্যার তারা, এগুলো সব আমাদের প্রাকৃতিক জিনিস, প্রকৃতি থেকে পাওয়া। ওই প্রকৃতি থেকে পাওয়া কিছু সিম্বল প্রতীক উনি ব্যবহার করেছেন কবিতায়, সেই কথাটাই তোমার এখানে বলা হয়েছে। ইভিনিং স্টার সি সমুদ্র, টাইড তোমার হচ্ছে প্রবাহ জোয়ার, ফোম ফেনা টুয়াইলাইট গোধূলি বেলা, ইভিনিং বেল সন্ধ্যার ঘন্টা, অ্যান্ড ফ্লাড এবং বন্যা বা প্লাবন, এই সবগুলো আমাদের প্রাকৃতিক ন্যাচারাল সিম্বল। আচ্ছা, টু এক্সপ্লেন এগুলো কেন ব্যবহার করেছেন? টু এক্সপ্লেন ব্যাখ্যা করতে, হিজ ফিলিং তার অনুভূতিগুলো, অ্যান্ড আইডিয়াস এবং ধারণাগুলো। এই যে সিম্বল গুলো ব্যবহার করেছেন তার মানে কি সিম্বল গুলো ব্যবহার করে কি করেছেন? তার আইডিয়া এবং ধারণাগুলো সে কি করেছেন? এক্সপ্লেন করেছে, ব্যাখ্যা করেছে। আচ্ছা, এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা। আচ্ছা, এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা। হিজ ফিলিংস এন্ড আইডিয়াস তার ধারণা এবং অনুভূতিগুলো ব্যাখ্যা করার জন্য উনি এটা ব্যবহার করেছেন এই প্রতীকগুলা। বিসাইড এছাড়া, ইফ ইউ রিড কেয়ারফুলি তুমি যদি মনোযোগ সহকারে পড়ে থাকো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারবা, দ্যাট লাইক আদার্স অন্যদের মতো, দ্য পয়েট অলসো এক্সপ্রেস, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, অনুভূতি প্রকাশ করা যেটাকে আমরা বলি সেটা। আচ্ছা, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা। অন্যদের মতো কবিও এখানে প্রকাশ করেছেন হিজ ডিজায়ার, ডিজায়ার মানে হচ্ছে তার ইচ্ছা আকাঙ্ক্ষা। আচ্ছা, ডিজায়ার মানে ইচ্ছা অথবা বলতে পারো আকাঙ্ক্ষা। উনি তার আকাঙ্ক্ষা ইচ্ছা প্রকাশ করেছেন টু ক্রস দ্য বার বিটুইন লাইফ অ্যান্ড ডেথ,
উনি জীবনের বালুচরটা মৃত্যুর পথে যাওয়ার সময়, অতিক্রম করার সময় উইদাউট সরোফুল ফেয়ারওয়েলস, কোনো যেন দুঃখের বা বিষাদের কোনো বিদায়ের অনুষ্ঠান না হয়, এই জিনিসটা উনি ব্যক্ত করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি যখন জীবন থেকে মৃত্যুর দিকে চলে যাব তখন যেন কোনো বিষাদপূর্ণ বিষণ্ণ যেন কোনো ফেয়ারওয়েল না হয়। বুঝতে পেরেছো সবাই? সারমর্মটা বুঝতে পারতেছো? আচ্ছা, দ্য পোয়েম অ্যাকসেপ্টস, আচ্ছা কবিতাটা হচ্ছে তোমার গ্রহণ করেছে দ্য ট্রুথ দ্যাট উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড। কবিতাটা অ্যাকসেপ্ট করেছে অথবা কবি অ্যাকসেপ্ট করেছেন যে আমাদেরকে একসময় মৃত্যুর দিকে যাইতে হবে অথবা আমাদের একসময় মৃত্যুবরণ করতে হবে, এই সহজ সত্যটা কবি কি করেছেন? গ্রহণ করে নিয়েছেন। আচ্ছা, and he wishes, এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন টু বি কাম, শান্ত থাকতে, and peaceful, এবং হাসি খুশি বা শান্তিময় থাকতে, ইন দা ফেস অফ মর্টালিটি। আচ্ছা, বলতেছে যে মৃত্যুর পথে যেতে উনি থাকতে যাচ্ছেন কিরকম? শান্ত এবং এবং হচ্ছে কি বলে এটাকে, আচ্ছা শান্তই থাকতে চেয়েছেন এটাই বলি, শান্ত থাকতে চেয়েছেন যেন ওনার মৃত্যুটা শান্তিপূর্ণ ভাবে হয়, এভাবেই যেন উনি মৃত্যু পথে যেতে পারেন, এই ব্যাপারটাই বুঝিয়েছেন। আচ্ছা, সামারিটা বুঝতে পেরেছো পুরাটা? জি, সব বুঝেছো? আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে চলো আমরা হচ্ছে, অনেক সময় হয়ে যাচ্ছে আজকে। আচ্ছা, চলো আমরা হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেনে চলে যাই। প্রথম যে কোয়েশ্চেন্স তোমাদের জন্য রেখেছে, আমি আগেই বলে দিয়েছিলাম উদ্দীপকের মতো এই সামারিটা হচ্ছে তোমাদের উদ্দীপক এবং নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর তুমি ঠিক একদম হুবহু পেয়ে যাবা হচ্ছে সামারিতে, একটুখানি পড়লেই বুঝতে পারবা। সহজভাবে বুঝেছেন এবং কঠিন ভাবে আমাদের মাঝে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটা কি সম্পর্কে? কবিতাটা কি সম্পর্কে বলো তো? একদম ইজি কিন্তু, অ্যাবাউট ডেথ। উনি একদম তোমাদের সামারির প্রথম লাইনে আছে, তাই না? কবিতাটা কি সম্পর্কে? মৃত্যু সম্পর্কে এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে। তাহলে আমি আগে বলেছিলাম, হ্যাঁ মৃত্যু সম্পর্কে তোমাদের হচ্ছে সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবা, একদম ডিরেক্ট পেয়ে যাবা হচ্ছে সামারিতে। সামারির প্রথম লাইন, দ্য পোয়েম ইজ অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ। জীবন এবং জীবনের পরবর্তী জীবনে প্রবেশ করার যে জার্নি মৃত্যুর মাধ্যমে, সেটাই হচ্ছে কবিতার বিষয়। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, সবাই এই নাম্বারটা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো বি, হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বল? তুমি কি কোনো প্রতীক খুঁজে পেয়েছো? ইন দা পোয়েম, কবিতায় কোনো প্রতীককে খুঁজে পেয়েছো? অবশ্যই, আমরা অনেকগুলা কবিতা অনেকগুলা হচ্ছে প্রতীক খুঁজে পেয়েছি, তার মধ্যে 8টা হচ্ছে আমি তোমাদের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট আর দোজ? তাহলে ওগুলো কি? তোমাকে বলা হয়েছে সিম্বল গুলো কি কি ব্যবহার করা হয়েছে ওগুলো লিখতে। আচ্ছা, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি পেয়েছি, তুমি প্রথমে সম্মতি প্রকাশ করেছো, হ্যাঁ আমি পেয়েছি। সামারিতে কিন্তু সহজভাবে তোমার সিম্বল গুলো দেওয়া আছে, ওগুলো জাস্ট ওখানে উঠাই দিবা। দ্য পোয়েট ইউজেস সিম্বলস ফ্রম দ্য নেচার, লাইক, কবি হচ্ছে প্রকৃতি থেকে প্রতীক ব্যবহার করেছেন, যেমন সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম, টুয়াইলাইট, ইভিনিং বেল এন্ড ফ্লাড, টু এক্সপ্লেন হিজ ফিলিং এন্ড আইডিয়াস। দেখেছো একদম মানে হচ্ছে সামারির দ্বিতীয় প্যারাটা মনে হয় একদম পুরোপুরি মিলে গেছে, দেখতে পেয়েছো? তার মানে সামারিটা তোমাদের দেওয়া হয়েছে উদ্দীপক হিসেবে, ওখান থেকে উত্তরগুলো তোমাদেরকে দিতে বলা বলা হয়েছে। বুঝতে পেরেছো এ এবং বি? তাহলে হচ্ছে নেক্সটে চলে যাব। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ডু দ্য সিম্বলস সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল মিন ইন দ্য পোয়েম? বলেছে যে কবিতার মধ্যে যে প্রতীক দুটো ব্যবহার করেছেন, সানসেট এবং ইভিনিং, সন্ধ্যা এবং হচ্ছে সানসেট, এটা দ্বারা কি বুঝিয়েছেন, এবং ক্লিয়ার কল এবং পরিষ্কার ডাক, এটা বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা, পরিষ্কার ডাক বলতে কি বুঝিয়েছেন? জীবনের শেষ, মৃত্যুর ডাক, তাই না? আর সানসেট এবং ইভিনিং বলতে বুঝিয়েছেন এন্ড অফ দা লাইফ, জীবনের শেষ। এটাও হচ্ছে তোমরা সামারি থেকে দিতে পারবা। সানসেট অ্যান্ড ইভিনিং রিপ্রেজেন্ট দ্য এন্ড অফ দ্য ডে। সানসেট এবং ইভিনিং এই দুটো হচ্ছে কি মিন করে, কি নির্দেশ করে? দিনের শেষ প্রান্ত, ঠিক যেমন আমাদের জীবনের শেষ প্রান্ত। আচ্ছা, অফ দ্য ডে, জাস্ট লাইক দ্য পোয়েট সেজ দ্যাট হিজ লাইফ ইজ গোয়িং টু বি ইন, যেমন ঠিক যেমন কবি বলেছেন যে তার জীবনটাও কি শেষের পথে। আমি বুঝাতে পারতেছি? সবাই বুঝতে পারতেছো? আচ্ছা, অ্যাজ ওয়েল, তার মানে সানসেট এবং ইভিনিং আমাদেরকে বোঝাচ্ছে যে জীবনের শেষ প্রান্ত, যেমন কবিও কবিতায় বলেছেন এটাই হচ্ছে আমার জীবনের শেষ প্রান্ত। সবাই বুঝতে পেরেছো অংশটা? আচ্ছা, হিয়ার ক্লিয়ার কল মিন্স দ্য লাস্ট কল অফ লাইফ অর কল অফ ডেথ।
আচ্ছা, এখানে ক্লিয়ার কল বলতে বোঝানো হচ্ছে, ক্লিয়ার কল বলতে বোঝানো হচ্ছে কল অফ ডেথ, মৃত্যুর ডাক, অথবা লাস্ট কল অফ লাইফ, তোমার জীবনের, তোমার জীবনের শেষ কল, শেষ ডাক। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আসো ডি নাম্বার। ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্প দ্য পয়েট এক্সপ্রেস? তুমি কি চিন্তা করো বা তুমি কি ভাবো বা মনে করো যে কবি হচ্ছে এক্সপ্রেস করেছেন, প্রকাশ করেছেন প্রতীকের মাধ্যমে হিজ আইডিয়া, তার আইডিয়া গুলো, তার অনুভূতি গুলো কবি প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছেন। আ বেটার ওয়ে, একটি ভালো উপায়। আচ্ছা, এন্ড ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। আচ্ছা, যদি হ্যাঁ হয় তাহলে এটাকে এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে কি করো, প্রকাশ করো। আচ্ছা, সিম্বল অবশ্যই হচ্ছে কবিতাটাকে সুন্দর করে, তাই না? কবিতাকে রাইটারের অথবা লেখকের, কবির নিজস্ব ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, আইডিয়া, এগুলো হচ্ছে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয়? সিম্বল ব্যবহার করা হয়। আচ্ছা, ইয়েস আই থিঙ্ক সিম্বলস আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন লিটারেচার। আচ্ছা, হ্যাঁ আমি মনে করি সিম্বলস আর মোস্ট ইম্পর্টেন্ট, সিম্বল হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস ইন লিটারেচার, সাহিত্যে হচ্ছে সিম্বল, প্রতীকগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অবশ্যই। না হলে এই যে সানসেট, ইভিনিং স্টার, এগুলো না থাকলে, এগুলো যদি তোমার সিম্বল ব্যবহার না করতো, তাহলে জীবনের শেষ এগুলো কিভাবে বোঝাতো, বোঝাতে পারতো না। আচ্ছা, দ্যাট ক্যান হেল্পস, যেটা সাহায্য করে, এক্সপ্রেস, প্রকাশ করতে, দ্য ডিফিকাল্ট আইডিয়াস, কঠিন আইডিয়াগুলো সহজ ভাবে প্রকাশ করতে সাহায্য করে কে? সিম্বল বা প্রতীক। থিমস অ্যান্ড রাইটার্স ফিলিং। আচ্ছা, থিম মানে হচ্ছে মূল ভাবনা, এবং লেখকের চিন্তা ভাবনা, লেখকের অনুভূতি, এগুলো প্রকাশ করতে সাহায্য করে সিম্বল। সবাই বুঝতে পারছো? আচ্ছা, সবাই কিন্তু জানাবা যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, ফর এক্সাম্পল, যেমন উদাহরণস্বরূপ, টাইড রিপ্রেজেন্ট ফ্লো বা প্রবাহ, কি রিপ্রেজেন্ট করতেছে? দা ফ্লো অফ টাইম, সময়ের প্রবাহটা, জীবনের প্রবাহটা কে রিপ্রেজেন্ট করেছে তোমাদের কবিতায়? টাইড বা জোয়ার। আচ্ছা, সো সিম্বলস ক্যান ইভোক, সুতরাং সিম্বল হচ্ছে ইভোক ইমোশন, ফিলিংস এন্ড ক্রিয়েট এ ক্লিয়ার ইমেজ অফ রাইটার্স থিঙ্কিং পার্ট। আচ্ছা, অনেক লম্বা একটা লাইন, ছোট করে বলি। আচ্ছা, হ্যাঁ, সুতরাং সিম্বল হচ্ছে কবিতার ভাব অথবা লেখকের ইমোশন, আবেগ, চিন্তা ভাবনা, মূল ভাব, কোন একটা ঘটনার বিষয়বস্তু, এই সব কিছুকে প্রকাশ করতে সাহায্য করে। আমি বুঝাতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো? ডি নাম্বারটা সবাই বুঝতে পেরেছো যে সিম্বলের আসলে কাজ কি কবিতায় অথবা সাহিত্যে? সিম্বলের কাজ কি সবাই বুঝতে পেরেছো? সিম্বলের কাজ হচ্ছে লেখকের চিন্তা ভাবনা, লেখকের আইডিয়া, তারপরে কবিতার মূল ভাব, এগুলো সব হচ্ছে প্রকাশ করা, সুন্দরভাবে প্রকাশ করাকেই, প্রকাশ করাই হচ্ছে তোমার সিম্বলের কাজ। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, তাহলে চলো তোমাদের লাস্ট, আজকে ক্লাসটা শেষ, এখানে অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, যেহেতু তোমাদের আজকে লিটারেচার ছিল, আসলে বোঝাতে বোঝাতে টাইম চলে গেছে অনেক। আচ্ছা, তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক কিভাবে দিবে? হুম। ও আচ্ছা, তোমাদেরকে বলে দেই, যারা বলেছো যে হোমওয়ার্ক কিভাবে দিবা, তোমরা যে ডেইলি এক্সাম গুলা দিবা, তোমাদের প্রত্যেক ক্লাসে পরে যে এক্সাম হবে ওয়েবসাইটে, ওখানে একটা অপশন থাকবে, ওই অপশনে তোমাদের হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। সবাই বুঝতে পেরেছো হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবা? বুঝতে পেরেছো সবাই? হোমওয়ার্ক হচ্ছে ওয়েবসাইটে পরীক্ষার পরে একটা অপশন থাকবে, ওই অপশনে তোমাদের হোমওয়ার্কটা সাবমিট করবে। আজকের হোমওয়ার্ক কি? আইডেন্টিফাই সাম মোর সিম্বলস ফ্রম দ্য পোয়েম। আমি 8টা হচ্ছে সিম্বল তোমাদের জন্য আইডেন্টিফাই করেছি, তোমরা আরো কিছু, আরো আরো অনেকগুলো সিম্বল কিন্তু বাকি আছে কবিতায়, সেগুলো তোমরা হচ্ছে আইডেন্টিফাই করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এক্সপ্লেইন দোজ সিম্বলস ইন ইউর ওন ওয়ে। আমি যেমন তোমার সিম্বল গুলো নিজের নিজের মতো করে নিজের ভাষায় হচ্ছে ব্যক্ত করেছিলাম, যেমন সানসেট বলতে কি বোঝানো হয়েছে? জীবনের শেষ। টাইড বলতে কি বোঝানো হয়েছে? জীবনের প্রবাহ। এইভাবে তোমরাও তোমাদের বাছাই করা, তোমাদের আইডেন্টিফাই করা সিম্বল গুলাকে ব্যাখ্যা করবা। রিড দ্য পোয়েম ওয়ান্স এগেইন, কবিতাটা আবার পড়তে বলেছি, এন্ড ট্রান্সলেট দ্য পোয়েম ইনটু বেঙ্গলি ইন ইউর ওন ওয়ার্ডস। কবিতাটা আবার পড়বা এবং আমি যেভাবে, আচ্ছা সবাই বুঝতে পেরেছো? কবিতাটা আবার পড়বা
এবং কবিতাটাকে নিজের ভাষায় নিজের মতো করে বাংলায় সেটাকে অনুবাদ করবা। যেমন আমি করেছি ঠিক সেভাবে। চাইলে তোমরা হেল্প নিতে পারো। লেকচারটা আবার দেখবা এবং লেকচার নোট তো দেওয়াই থাকবে। লেকচার নোট ফলো করবা, ক্লাসটা আবার দেখবা। দেখে বুঝে তোমার আমার কথাগুলো খেয়াল রাখবা। কি, কি বলেছি সেগুলো বুঝে শুনে সিম্বলগুলো ভালোমতো বুঝবা। বুঝে নিজের মতো করে বাংলায় অনুবাদ করবা। এইগুলো হচ্ছে এই ৩টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এবং অবশ্যই সাবমিট করবা। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? যদি বুঝতে পেরে থাকো আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। আচ্ছা লেকচার নোট কোথায় পাবা? লেকচার নোট অবশ্যই ওয়েবসাইটে দেওয়া থাকবে। প্রত্যেকটা ক্লাসের পর এক্সাম এবং লেকচার নোট সবগুলো হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবা। ওয়েবসাইট এনরোল করলেই তোমরা হচ্ছে পেয়ে যাবা। তোমাদেরকে দরকার হলে গ্রুপে হচ্ছে এগুলোর কিভাবে কি পাবা ওগুলো দেখিয়ে পোস্ট দেওয়া হবে। সবাই গ্রুপে অবশ্যই খেয়াল রাখবা। আপডেট দেখবা। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা কেমন হয়েছে জানিও সবাই। পড়াশোনা অবশ্যই করবা। আজকের ক্লাসটা ইম্পোর্টেন্ট ক্লাস ছিল। আজকের ক্লাসটা যদি না বুঝো পরবর্তী যে তোমাদের পরের ক্লাসটাতেও কিন্তু একটা কবিতা আছে। ওটা কিন্তু বুঝবা না তাহলে। তাহলে আচ্ছা একজন বলেছে ওয়েবসাইটে ভিডিও দেওয়া হয় না নিয়মিত। হবে, অবশ্যই ভিডিও দেওয়া হবে। তোমরা অবশ্যই ওয়েবসাইটে খেয়াল রাখবা। আচ্ছা, অথবা ফেসবুকে দেওয়া আছে, ফেসবুক থেকে দেখে নিবা। হ্যাঁ, ফেসবুকেও তোমাদের দেওয়া আছে তো। ফেসবুকে সবগুলা ক্লাস আছে। ওগুলা সবগুলা দেখে নিবা। ঠিক আছে? আর ওয়েবসাইটেও দেওয়া হবে। সবাই খেয়াল রাখবা, আপডেট রাখবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং অবশ্যই পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।